নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস ধূসর বিষাদ। আজ শোনাতে চলেছি উপন্যাসটির প্রথম পর্ব। ভাস্বতী ভার গলায় বলল, চলে এলাম রে দাদা। অন্য সময় কথা বললে বাড়িতে একটা খুশির হাওয়া বয়ে যায়। ভাস্বতী আসবে, ছেলে মেয়ে নিয়ে কটা দিন কাটাবে, এ তো খুব আনন্দের খবর। কিন্তু আজ ঘরটা কেমন থমথমে হয়ে গেল। বুঝিবা ভাস্বতীর স্বরেই তার আভাস ছিল। হিমানী শুয়েছিলেন, ধরফর করে উঠে বসলেন। ভাস্কর আর রিনা মুখ চাওয়াচাই করছে। এমনকি পিকলু বুবলু মুনিয়াকে পেলেই উচ্ছ্বাসে লাফাতে থাকে, সেও পিসিকে দেখে থতমত। ভাস্কর অবাক মুখে বলল, চলে এলাম মানে? চলে এলাম, এখানেই থাকবো পাকাপাকি। ভারী সুটকেসটাকে হিমানির ঘরের এক কোণে ঠেলে দিল ভাস্বতী। আঁচলে মুখ মুছে বলল, ওর সঙ্গে থাকার সম্ভব নয়। কি হয়েছে তোদের? হয়েছেটা কি? হিমানির স্বর দুলে গেল। কি বলবে ভাস্বতী? পৃথিবীর সবথেকে ঘনিষ্ঠ সম্পর্কের বনেদে কেন ঘুণ ধরে, কি প্রক্রিয়ায় তা একটু একটু করে ধ্বংসের মুখে এসে দাঁড়ায়, সেটা বোঝানো কি এতই সহজ? নিজেই কি সে বুঝেছে পুরোপুরি? তবু জবাব তো একটা দিতেই হয়, না দিলে ছাড়ার নেই, অন্তত এই মুহূর্তে। ভাস্বতী চশমার ব্রিজে আঙুল চাপল। বললাম তো, ওর সঙ্গে ঘর করা অসম্ভব। ভাস্কর অসহিষ্ণু হল। কেন অসম্ভব সেটা বলবি তো? ও আর মানুষ নেই রে দাদা। একদিন পর এটা কি একটা কথা হলো বলু? রণজয় করেছে কি খুলে বলবি তো? ভাস্বতী তক্ষুনি উত্তর দিল না, পায়ে পায়ে খাটে গিয়ে বসেছে। হিমানি বিছানা এখন আজ শোয়া। 60 পার হওয়ার পর থেকে পার্কিনসনে ভুগছেন। ইদানিং মাথাটাও কাঁপে। মেয়েকে দেখার পর থেকে কম্পন বেশ বেড়ে গেছে তার। এখনই মার সামনে কাদা ঘাঁটাঘাঁটি কি না করলেই নয়। বুবলু মুনিয়াও সেই থেকে কাঠ হয়ে দাঁড়িয়ে, পিকলুর চোখ গোল গোল। ওদের সামনেও কি আলোচনাটা সমীচীন? তবে এও ঠিক, বুবলু মুনিয়ার কিছুই অজানা নেই। আজ না হোক কাল পিকলুও জেনে যাবে সব। কার কাছে কি গোপন করবে ভাস্বতী? তবে একটা সংকোচ আছে। সংকোচ না সংস্কার? ভাস্বতী চাপা গলায় বলল, বলছি সব, একটু জিরোতে দে। বুবলু মুনিয়া, যাও তো, পিকলু দাদার সঙ্গে গিয়ে খেলা করো। রিনাও যেন সচেতন হয়েছে এতক্ষণে, ব্যস্তভাবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোমরা ও ঘরে যাও এখন। পিকলু, তোমার নতুন ক্যারাম বোর্ডটা বুবলু মুনিয়াকে দেখাও। বলতে বলতে ননদের দিকে ফিরেছে। ওদের কিছু খাইয়ে এনেছো নাকি? খেয়েছে। ট্যাক্সিতে ওঠার সময় দুজনকে দুটো টিফিন কেক কিনে দিয়েছিলাম। ওমা, শুধু টিফিন কেকে কি ওদের হয়? না না, ওদের খেতে দিই আগে। তুমিও তো নিশ্চয়ই। রিনা ঘর থেকে বেরিয়ে গেল। যাচ্ছে বাচ্চারাও, বড়দের দেখতে দেখতে। বুঝে গেছে এই রহস্যময় গোপনীয় আসরে তাদের স্থান নেই। দরজায় গিয়েও ছুটে ফিরে এলো মুনিয়া। ভাস্বতীর আঁচল ধরে দাঁড়িয়ে রইল একটুক্ষণ, তারপর বেরিয়ে গেল পায়ে পায়ে। ঘরের হাওয়া আরও ভারী হয়ে গেছে। রবিবারের সকাল। চৈত্রের সূর্য এখনো আকাশের কাঁধ ছোঁয়নি। ভাস্করদের পাইকপাড়ার বাড়ির দোতলায় আলো বাতাসও খুব। তবু যেন এক গুমোট নেমেছে ঘরে। মৃদুমন্ত পবন থমকে আছে জানলার ওপারে। ভাস্বতীর বুকে কষ্টটা ফিরে আসছিল, শুধু নিজের জন্য নয়, ছেলে মেয়ের জন্যও। বাবা মার লড়াই দেখে রাতভর সিটিয়েছিল মুনিয়া। ঘুমের মধ্যেও চমকে চমকে উঠেছে। বুবলুও কি ভয় পেয়েছে কম? না হলে বাপের অত ন্যাওটা ছেলে এক ডাকে ভাস্বতীর পিছন পিছন সুরসুর করে বেরিয়ে আসে? গোটা পথ একটাও কথা বলেনি বুবলু। আধখানা কেক লুকিয়ে ট্যাক্সির জানলা দিয়ে ফেলে দিল। কাকে লুকোস বুবলু? মাকে? বেচারা
বেরোনোর আগে বাবাকে কি যেন বলতে গিয়েছিল বুবলু, বোধহয় যাচ্ছি বাবা, আসি বাবা ধরনের কিছু। কি বিশ্রী এক হুঙ্কার ছাড়ল রণজয়, যেন ছেলে নয়, রাস্তার নেড়ি কুকুরকে ঢিল মেরে খেদাচ্ছে। ছেলে মেয়ের ওপরও যার তিলমাত্র মায়া মমতা নেই, তাকে কি মানুষ বলা চলে? ভাস্কর মোড়া টেনে বসেছে, ঘাড় ঝুলিয়ে। মাঝে মাঝে দেখছে বোনকে, আবার মাথা নামাচ্ছে। উঠে পাশের ঘর থেকে সিগারেট দেশলাই নিয়ে এলো। হিমানির সামনে ভাস্কর সিগারেট খায় আজকাল। রণজয় কি করেছে তুই কিন্তু এখনো বললি না বুলু। কি বলি বলতো দাদা? ভাসুতি লম্বা নিঃশ্বাস ফেলল। যা খুশি আরম্ভ করেছে এখন, নেশা করছে, চিৎকার, গালিগালাজ, বাড়িটা পুরো বস্তি হয়ে গেছে। হিমানি সোজা হওয়ার চেষ্টা করলেন। কই, আগে তো কখনো এসব শুনিনি। এসব কি ঢেড়া পিটিয়ে বলার মতো কথা মা? বললেও কি তোমাদের ভালো লাগতো? মদ তো রণজয় আজ নতুন খাচ্ছে না। ভাস্কর ঝপ করে বলে উঠল, হঠাৎ কি ঘটল যে? সব কিছুর তো একটা মাত্রা থাকে রে দাদা। আগে খেত, 9 মাসে 6 মাসে খেত, বন্ধু বান্ধবদের আড্ডায় গেল, পার্টিতে গেল, একটু আদ্র খেয়ে এলো, ঠিক আছে। সে আর কোন বাড়িতেই বা না খায় আজকাল? আর চোখে একবার হিমানিকে দেখে নিল ভাস্বতী। কিন্তু বুবলুর বাবা যা শুরু করেছে তা একেবারে মাত্রা ছাড়া। রোজই প্রায় চুর হয়ে ফিরছে, এটা ভাঙছে, ওটা ছুটছে, প্রতিদিন হল্লা মাতলামি, গায়ে পর্যন্ত হাত চালিয়ে দেয়। দেখ কাল কিরকম মেরেছে, দেখ সর্বাঙ্গে আমার কাল ছিটে পড়ে গেছে। কি বলছিস কি? আমি তো কিছু বুঝতে পারছি না। রণজয় চিরকাল একটু খ্যাপাটে, কিন্তু ভাস্করের তবু যেন ঠিক প্রত্যয় হচ্ছে না। হঠাৎ এমনি এসব শুরু করে দিল। ওর কি অফিসে কিছু প্রবলেম চলছে? ভাস্বতী ঈষৎ আহত হলো। দাদার কথা শুনে মনে হয় যেন অফিসে কিছু গোলমাল চললেই রণজয়ের এ ধরনের আচরণ স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত হয়ে যায়। গোমরা মুখে বলল, না দাদা, তার অফিস দিব্যি চলছে। অত নেশা করে এলে কি আর মানুষ সেন্সে থাকে? তার উপর এখন আবার নতুন বাতিকে ধরেছে। নতুন কেন বলবো, আগেও ছিল, তবে এতটা ছিল না। ভাস্বতী আবার একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সন্দেহ বাতিক রে, সারাক্ষণ নোংরা নোংরা সন্দেহ মাথায় ঘুরছে। তুমি ওই ছেলেটার সঙ্গে কথা বলো কেন? ওর দিকে তাকিয়ে হাসলে কেন? অফিস থেকে ফিরতে এত রাত হলো কেন? রাহুলকে তো তোরা দেখেছিস, বুবলুর জন্মদিনে এসেছিস, খুব ক্যারিকেচার করছিল। তনুশ্রীর ভাই, আমার থেকে ছেলেটা কত ছোট, আমার ভাইয়ের মতো। তাকে নিয়ে পর্যন্ত কি ভাষায় যে কথা বলে তুই কল্পনাও করতে পারবি না রে দাদা। ভাস্কর চুপ হয়ে গেল। ভাবিত মুখ, বিস্মিত চোখ, কুঞ্চিত কপাল। হিমানিও নিঝুম, তার ধূসর চোখের মণি শঙ্কায় স্থির। রিনা ফিরেছে ঘরে। ননদ বরের সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে এসেছে। এমন দৃশ্য থেকে নিজেকে বিযুক্ত রাখা তার পক্ষে কঠিন। ক্ষণিক নিস্তব্ধতাও তার পছন্দ নয়। দুঃখী দুঃখী মুখে বলে উঠল, তাহলে এখন তোমার কি হবে বুলু? স্বামী স্ত্রীতে এমন হয়। হিমানি বললেন, কদিন বাদে মিটমাট হয়ে যাবে, তখন চলে যাবে। না মা, আমি এখন থেকে এখানেই থাকব। অবশ্য তোমাদের যদি আপত্তি না থাকে। ও মা, আপত্তি হবে কেন? থাকো না যতদিন খুশি, এটা তো তোমারও বাড়ি। রিনার চোখ পিটপিট, যেন মাপতে চাইছে ননদের সিদ্ধান্তের গভীরতা। হাসি মুখেই বলল, কিন্তু তোমার ছেলেমেয়ের স্কুলের কি হবে? এই চিন্তাটা আগে ভাস্বতীর মাথায় আসেনি। কেন আসেনি? টেনশনে কি মানুষ বুদ্ধিভ্রংশ হয়? ছেলে মেয়ে দিব্যি স্কুল বাসে চলে যেত টালিগঞ্জ, কিন্তু এখন পাইকপাড়া অবধি কি স্কুল বাস আসবে? মনে হয় না। নর্থ ক্যালকাটায় বোধহয় আসে না বাস। তবে ঠিক এই মুহূর্তেই অবশ্য সমস্যাটা নেই। সদ্য সদ্য স্কুলের পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোতে এখনও 10-15 দিন। ক্লাস শুরু হবে আরও দিন 7 পর। এর মধ্যে কি কোনো একটা সমাধান বেরোবে না? ভাস্বতী উদ্বেগটা প্রকাশ করল না, নিচু গলায় বলল,
সে ভাবনা আমার করা আছে। কাছেই তো মেট্রো রেল, একটু তাড়াতাড়ি বেরিয়ে মেট্রো ধরে ওদের স্কুলে পৌঁছে দেব। আবার অফিস থেকে ফেরার সময় যা, তা হয় নাকি? এই রোজ রোজ দুজনকে ট্যাকি করে নিয়ে যাওয়া ফেরা পারবে? পারতেই হবে। উপায় যখন নেই। মুনি আর 3:30 স্কুল ছুটি হয় না? সে তোমার জন্য 5:30 6টা অবধি বসে থাকবে? বাচ্চাদের কিন্তু কষ্ট হবে খুব। তাছাড়া ওদের স্কুলও তো মেট্রো স্টেশনের গায়ে নয়, অনেকটা হাঁটা। ভাস্বতীর চোখ হঠাৎ জলে ভরে এলো, নাক টানল জোরে জোরে। চশমা খুলে 2 চোখের কোল মুছল। বাপ যদি চণ্ডাল হয়, ছেলে মেয়েদের কষ্ট পেতেই হবে। হাঁটুতে মুখ গুজে ভাস্বতী বলল, তেমন হলে ওই স্কুল ছাড়িয়ে দেব। দাদার তো এদিকে অনেক জানাশোনা, কাছাকাছি কোনো স্কুলে ভর্তি করে দিতে পারবে না দাদা? তুই আবার বড্ড বেশি বেশি ভাবছিস। ভাস্কর চঞ্চল মুখে উঠে দাঁড়িয়েছে, অস্থির পায়ে পায়চারি করতে করতে আর একটা সিগারেট ধরালো। আমি কি একবার রণজয়ের সঙ্গে কথা বলবো? লাভ নেই দাদা, শুধু শুধু মুখ খোয়ানো। তা বলে চুপ করে থাকবো? ভাস্কর ঝাঁ করে তেতে গেল। মগের মুলুক নাকি? যা ইচ্ছে তাই করবে। বিয়ের 2 মাস 4 মাস পরে হলে না হয় কথা ছিল, বিয়ের 11 বছর পর দুটো বাচ্চা হয়েছে, এই সময় ওরকম ইল্লুতেপনা সে করে কোন সাহসে? আমার বোনের সঙ্গে মিসবিহেভ করেছে, আই ওয়ান্ট অ্যান এক্সপ্লেনেশন ফ্রম হিম। আমার বোনের গায়ে হাত তুলেছে, আই শ্যাল টিচ হিম আ লেসন। ভেবেছেটা কি? ভেবেছেটা কি? রাগলে দাদার হিতাহিত জ্ঞান থাকে না, ভাস্বতী জানে। মাত্র 42-এ দাদার রক্তচাপ চড়ার দিকে, নিয়মিত ওষুধ খায়। নার্ভাস গলায় ভাস্বতী বলল, দাদা আস্তে, শান্ত হ, বাইরে বাচ্চারা সব শুনছে। শুনুক। আমি যদি রণজয় মিত্রের ঘেঁটি ধরে এনে তোর কাছে ক্ষমা চাওয়াতে না পারি, আমার নামে তুই কুকুর পুষবি। তুমি যে দেখছি শিশুদেরও বাড়া হয়ে গেলে, সবে তো এলো, ব্যাপারটা একটু থিতোতে দাও না। বলুক একটু একা থাকতে দাও। রিনা ঝেঁঝে উঠে টানল স্বামীকে। এখনই লঙ্কাকাণ্ড না বাদিয়ে যাও, একটু বাজার থেকে ঘুরে এসো তো। বুবুটা মাংস ভালোবাসে, ওর জন্য একটি মুরগি নিয়ে এসো, আর মুনিয়াটার জন্য মিষ্টি দই। ভাস্কর তবু ফুঁসছে। তুই আর একদম ফিরে যাবি না বুলু। তোর দাদা যতদিন জিন্দা আছে, দেখি তোকে কে অসম্মান করে। আজ থেকে বুবলু মুনিয়ার ভারও আমার। ভাস্বতী এবার সত্যি সত্যি কেঁদে ফেলল। এইটুকুই তো চায় মানুষ, একটু সহানুভূতি, একটু বোঝাপড়া, একটু ভালোবাসা। এটুকুও দিতে মানুষ যে কেন এত কৃপণ হয়। ভাস্কর চলে গেছে বাজারে, রিনা রান্নাঘরে। হিমানি কাঁপা কাঁপা গলায় মেয়েকে বললেন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে মা? তোমার জামাই বদলে যাবে, মদ খাওয়া ছেড়ে দেবে, সন্দেহবাতি ঘুচে যাবে? আরে বাবা, ঘুটি বাটি একসঙ্গে থাকলেও ঠোকাঠুকি লাগে, আবার মিলেও যায়। তুই দেখিস, সে যদি কোনো অন্যায় করে থাকে, ঠিক ভুল বুঝতে পারবে। কি সরল ধারণা! জীবনের প্যাচপোচ কিছুই বোঝে না মা। ভাস্বতী নিজেকে অন্যমনস্ক করতে চাইল, যদি কষ্টটা কমে। কান পাতল বারান্দায়, ফটাফট শব্দ হচ্ছে, ক্যারাম খেলছে বাচ্চারা। মালতীকে কি যেন বলছে রিনা, বোধহয় নতুন করে মশলা বাটার কথা। ঘরের দেওয়ালে চোখ বোলালো ভাস্বতী। কত কালের বাড়ি, প্রায় 30 বছর হয়ে গেল, এখনো দেওয়াল মেঝে সিলিং কি ঝকঝকে। বাড়িটার ভারী যত্ন করে দাদা। ভাস্বতীর যাদবপুরে ফ্ল্যাটের অত ভালো প্লাস্টিক পেন্ট 6 বছরে মলিন হয়ে গেল, শুধু অনাদরে, শুধু অবহেলায়। 1000 বার অনুজয়কে বলেছে রং মিস্ত্রি ডাকো, কলি ফেরাও, মুঠে আমলই দেয় না। ঘরের কোন দিকেই বা তাকায়? রান্নাঘরে টাইলস ফেটে ফেটে যাচ্ছে, বাথরুমে নর্দমা কথায় কথায় বন্ধ হয়ে যায়, গ্রিলের চটা উঠে কেমন খুশকুটে মার্কা হয়ে গেছে। ব্যালকনির দরজার ছিটকিনি সেই কবে থেকে খারাপ। একটা দিকেও কি রণজয় নজর দিয়েছে কখনো? বলতে গেলে প্রমোটারের দোহাই পারে, শালা ভুসি মাল দিয়েছে, তাপ্পি তাপ্পা দিয়ে কিচ্ছু হবে না। ঠিকই তো, থাপ্পি তাপ্পা দিয়ে খুনটাই বা চলে। সম্পর্ক, সংসার, অফিস দুজনেই করবে, অথচ
জোয়াল টানতে হবে একজনকে, দশভুজা হয়ে, ঘরেও বাইরেও। কেন? ভাস্বতীর অফিস কি অফিস নয়, ছেলে খেলা? বাবুর কাজের মধ্যে কাজ হপ্তায় 2 দিন বাজার, মাসে 1 দিন ইলেকট্রিক বিল, বছরে 1 দিন কর্পোরেশন ট্যাক্স। পরের 2টো কাজ তো অফিসের বেয়ারাকে দিয়েই করিয়ে নেয়। সকালে ঘুম থেকে উঠে ঝাড়া 1 ঘন্টা চোখের সামনে খবরের কাগজ খুলে বসে রয়েছেন। এই মুখের কাছে চা ধরে দাও, এই সিগারেটের প্যাকেট এনে দাও, এই অ্যাস্ট্রে খুঁজে দাও, বলিহারি জীব। সীতার মা সব রাঁধলে হবে না, ভাস্বতীকেও রোজ একটা করে পদ করতে হবে, করতেই হবে। ভাস্বতী যেন দাসীবাদী, তার কাজ নাকে দড়ি দিয়ে সকাল থেকে শুধু ছোটা আর ছোটা। রান্নাঘরে যাও, ছেলে মেয়েকে তৈরি করো, নিজে রেডি হও। মাসে কটা দিন ঠিক টাইমে অফিস পৌঁছতে পারে ভাস্বতী? ছুটির পরই বা কদিন দেরি করে ফিরেছে? কার ভরসায় হাঁ করে বসে থাকে বাবলু মুনিয়া? বাবা না মা? কে তাদের সন্ধেবেলা পড়তে বসায়? কে তাদের স্কুলে ছোটে, ডাক্তার ভর্তি করে? মাস পয়লায় ঘরে কিছু টাকা ফেলে দিয়েই বাড়ির কর্তার দায়িত্ব শেষ। সেই যে আল্লাহর নামে অফিস বেরিয়ে গেলেন, আড্ডা মেরে ফিরলেন রাত দুপুরে। মনে হলো তো সন্ধেবেলা এলেন কোনোদিন সংসার ধর্ম করতে নয়, বউয়ের ওপর গোয়েন্দাগিরি করতে। নাক কুচকে মুখ ভেটকে বসে থাকলেন, নয়তো বোতল খুললেন ছেলে মেয়ের সামনেই। শুধু মেজাজ বিকার আর অত্যাচার। এর নাম সংসার? একেই টিকিয়ে রাখতে প্রাণপাত করে মানুষ? অসহ্য, অসহ্য, ঘেন্না, ঘেন্না। দিনটা বড় বিস্বাদভাবে কেটে গেল। সকালে যে প্রচণ্ড বিতৃষ্ণা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ভাস্বতী, তা এখন অনেকটাই সরে গেছে। সারাদিন আর কেউ তেমন জেরা করেনি। দিব্যি মুরগি রেঁধে হৈ হৈ করে খাওয়া দাওয়া হলো দুপুরে। যেন কিছুই ঘটেনি, যেন প্রতিবারের মতোই ভাস্বতী ছেলে মেয়ে নিয়ে বেড়াতে এসেছে কটা দিন। 2-4 ঘন্টা যেতেই বুবলু মুনিয়াও অনেক স্বাভাবিক খেলছে, হাসছে, ছুটছে। বিকেলে মামার সঙ্গে টালা পার্কের দিক থেকে বেরিয়ে এলো। সন্ধেবেলা ভাস্করের বন্ধু কমলদা আর মল্লিকা বৌদি এলো। তাদের সামনেও কিছু হয়নি এমন মুখ করে হাহা হিহি হলো খুব। তবু ভাস্বতী টের পাচ্ছিল কোথায় যেন তার ছিঁড়ে গেছে। এবারের আশাটা তার অন্যবারের মতো নয়। তাই কি অতি স্বাভাবিক ব্যাপারও চোখে কেমন কেমন ঠেকে? মনে হয় বাবলু মুনিয়ার স্বচ্ছন্দ ভাবটা বানানো, দাদা বৌদির উচ্ছলতাটাও মেকি। সবই বুঝি ভাস্বতীকে সান্ত্বনা দেওয়ার জন্য। এলোমেলো ভাবনাগুলো বেপথু করে দিচ্ছিল ভাস্বতীকে। রাত্রে বিছানায় শুয়ে অন্ধকারে নিজেকে হাতড়াচ্ছিল সে। নিজের বর্তমানকে খুঁড়ছিল, অতীতকে উল্টোচ্ছিল, খুঁজছিল ভবিষ্যৎকে। বর্তমান তার চেতনার মতোই ভোঁতা হয়ে আছে এখন, ভবিষ্যৎ রাতের অন্ধকারের মতো অজানা। বারবার শুধু ঝলসে ওঠে অতীত। এই তো সেদিন রণজয়ের সঙ্গে প্রথম দেখা হলো। সে যে বাবা মাকে নিয়ে রাজগীর যাচ্ছিল ভাস্বতী, বক্তিয়ারপুরে ট্রেনের কামরায়। কবছর হলো? 12 বছর, 1 যুগ। সময় এত দ্রুত ছুটে। দৃশ্যটা তো একটুও ঝাপসা হয়নি এখনো। নীল জিন্স পরেছিল রণজয়, সঙ্গে ঝকমকে টি শার্ট, চোখে 5 কোনা সানগ্লাস, গলায় ঝুলন্ত দামি ক্যামেরা। পাটনা বেরিয়ে ফিরছিল রণজয়, সঙ্গে মামাতো ভাই প্রলয়। দুজনে রাজগীর ঘুরে বুদ্ধগয়ার দিকে যাবে। রণজয় তখন কি চৌখস, যেমন কথায় ওস্তাদ তেমনি হাঁটা চলায় স্মার্ট। বাবা মার সঙ্গে 5 মিনিটে ভাব জমিয়ে ফেলল। এই ভাস্বতীদের ওয়াটার বটল নিয়ে জল ভরতে ছুটছে, এই দুহাতে ভাঁড় ব্যালেন্স করতে করতে চা আনছে, কখনো বা বাবার পাশে বসে রাজনীতি, খেলাধুলা, ট্রেনের সময়ানুবর্তিতা নিয়ে ঝাঁঝালো মতামত জাহির করে চলেছে। প্রলয়টা চিরকালের মুখছোড়া, এখনো যা তখনও তাই। সমবয়সী পিস্তুত ভাইয়ের লেজুট্টি হয়ে বসে আছে সারাক্ষণ। তখনই কি প্রেম হয়েছিল তাদের মধ্যে? মুগ্ধ তো তখন ভাস্বতী হয়নি, উল্টে একটু যেন উপর পড়া মনে হয়েছিল রণজয়কে। মনে মনে রণজয়কে তখন কি বলেছিল তাও ভাস্বতীর মনে আছে, চালিয়াত। তবে হ্যাঁ, রণজয়ের হাবে ভাবে মজাও লাগছিল মাঝে মাঝে। 23-24 বছর বয়সে যেমনটা লাগে আর কি। মনে হচ্ছিল রণজয়ের মধ্যে একটা ছেলে মানুষও যেন ঘাপটি মেরে আছে, অনেকটা যেন তার ফেলে আসা কলেজের সহপাঠীদের মতো। প্রলয়ের সঙ্গে ভাস্বতী 2 মিনিট কথা বলেছে কি বলেনি,
অমনি কায়দা করে ভাইকে হটিয়ে তার পাশে বসে পড়ল রণজয়। কি ম্যাডাম, ওর সঙ্গে ফিসফিস কেন? আমার সঙ্গে হোক। বলুন, কি বলবেন? ভাস্বতীও সঙ্গে সঙ্গে মরালির মতো গ্রীবা তুলেছে। আগে শুনি ওর সঙ্গে কি কথা হচ্ছিল। কি কথার? এমনি এখানকার লোকালিটি নিয়ে। আপনার ভাই তো এদিকটা বেশ ভালো চেনে। আরে ধুর ধুর, ও মহা গুলবাজ। পাটনার ছেলে তো, তাই শো করে ও যেন গোটা বিহার সম্পর্কে অথরিটি। আপনি আমায় জিজ্ঞেস করুন, আমি আপনাকে এই অঞ্চলের 2000 বছরের ইতিহাস বলে দেব। তখন চাকরি করতে করতে কস্টিং পড়ছে রণজয়। বিক্রমাদিত্য মৌর্য বংশের রাজা না গুপ্ত বংশের, কাকে বিহার বলে কাকেই বা সংঘারাম, কিভাবে ও অঞ্চলে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম বিস্তার লাভ করেছিল, সব কিছুতেই সে সমান অজ্ঞ। 2 মিনিট কথা বলতেই ধরা পড়ে গেল ভাস্বতীর কাছে। তাতেও লজ্জা শরমের বালাই নেই, মুচকি মুচকি হাসছে। শুধু প্রলয়কে ভাস্বতীর সঙ্গে কথা বলতে দেবে না বলেই। ভাস্বতীর কি সেদিনই রণজয়কে চিনে ফেলা উচিত ছিল? বোঝা উচিত ছিল রণজয় নিছক ছেলে মানুষ নয়, সে এক আদ্যন্ত ঈর্ষাকাতর পুরুষ, প্রবল অধিকার মত্ত এক আদিম মানব। কিন্তু ভাস্বতী বুঝবেই বা কি করে? তার তো তখন রণজয়কে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। যে পুরুষ তাকে টানছে না, তার হাস্যকর আচরণে মজা লাগতে পারে, তার মনের গভীরে ঢোকার ভাস্বতীর কি দায়? কে তখন জানতো ওই যুবকই একদিন তার নিয়তি হবে, বুবলু মুনিয়ার বাবা হয়ে ছারখার করে দেবে জীবনটা। রাজগীর পৌঁছে রণজয়রা আলাদা হয়ে গেল। কলকাতা থেকেই ভাস্বতীদের হোটেল বুক করা ছিল, সেখানেই উঠেছে তারা। একদিন নালন্দা পাওয়াপুরি বেরিয়ে এলো। রোজ উষ্ণকুণ্ডে স্নান করছেন হিমানি। বাবা মেয়ে সকাল সন্ধে হেঁটে হেঁটে টহল দিচ্ছে রাজগীর। দিন 4-5 2 মক্কেলের আর টিকিটই নেই। হিমানি তো একদিন জিজ্ঞাসাই করে ফেললেন, হ্যাঁ রে বুলু, ছেলে দুটো কোথায় উবে গেল বলতো? ভাস্বতী ভুরু কুঁচকেছিল। কেন, তাদের নিয়ে তোমার কি দরকার? না, এইটুকু তো জায়গা, পথে ঘাটে কোথাও দেখা যায় না। ওরা 8-10 দিন থাকবে বলেছিল না? বলেছিল, হয়তো মন টেকে নিয়ে চলে গেছে। ইস, সত্যি যদি তাই হতো। অন্ধকারে অস্থিরভাবে মাথা ঝাঁকালো ভাস্বতী। হয়তো তাহলে জীবনটা অন্যরকম হতো, হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে হতো তার, আর এক খাতে জীবন গড়িয়ে যেত। সেই জীবন কি এর থেকেও বিশ্রী হতো কিছু? গলাটা শুকিয়ে গেছে। হাত বাড়িয়ে মশারির চালে ফেলা বেড সুইচ টিপতে গিয়ে বাহুমূলে টান অনুভব করল ভাস্বতী। মুনিয়া মাকে আঁকড়ে ধরে আছে। সন্তর্পণে ভাস্বতী ছাড়ালো মেয়ের হাত। আলো জ্বালল। মা দিদিমার মাঝখানে ঠাসাঠাসি করে শুয়ে আছে মেয়ে, পাখার তলাতেও ঘামছে। ভাস্বতী আঁচল দিয়ে মেয়ের কপালটা আলগা মুছে দিল। অল্প কেঁপে উঠল মুনিয়া। ঘুমের ঘরেই হাত বাড়িয়ে খুঁজছে মাকে। ও বাড়িতে ভাই বোন আলাদা ঘরে শোয়। তখনও কি এভাবে মুনিয়া খোঁজে ভাস্বতীকে, নাকি নিরাশ্রয় হওয়ার চোরা আতঙ্কে এমনটা করছে আজ? ঘুমন্ত মেয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ভাস্বতী। পালক পালক চোখের পাতা তীর তীর নড়ছে, টোপা টোপা গাল, ডলপুতুলের মতো টুলটুলে মুখ, কি নিষ্পাপ! ভাস্বতীর বুক মায়ায় ভরে গেল। এই ফুলকেও কিনা রণজয়? হিমানি জেগে গেছেন। কিরে, বসে আছিস যে? ভাস্বতী সচকিত হল। জল খাবো, মন খারাপ লাগছে। উত্তর দিল না ভাস্বতী। মশারি তুলে বেরিয়ে এলো। কোণের টুলে জগ রাখা আছে, ঢক ঢক ঢালল গলায়। বেশ খানিকটা জল উপচে গেল মুখ থেকে, গড়িয়ে নামছে গলা বেয়ে। আবার ফিরেছে বিছানায়। আলো নেভাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল আবার হাত কাঁপতে শুরু করেছে হিমানির। ঘুমোলে কাঁপুনি একেবারে থেমে যায়, জেগে উঠলেই শুরু হয়। কি বিচিত্র যে এই রোগ! মৃদু স্বরে ভাস্বতী জিজ্ঞাসা করল, তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ মা? খাই তো, তবু দিন দিন এত বাড়ছে কেন? ডাক্তার কি বলছে? হিমানি চোখ বুঝলেন। এই রোগ আমার আর সারবে না রে বুলু। কে বলেছে সারবে না? এত বড় বড় স্পেশালিস্ট দেখাচ্ছে দাদা,
কত নতুন নতুন বিদেশি ওষুধ বেরোচ্ছে। না রে। প্রবীণ ঠোঁটে শীর্ণ হাসি। তেমন রোগে ধরলে কারুর আর সারানোর সাধ্য থাকে না। হোমিওপ্যাথি, কবিরাজি, অ্যালোপ্যাথি, কিছু কি কম হলো? কোনো উন্নতি দেখেছিস? বাড়ছে তো বাড়ছেই। ভাস্বতী কথা না বাড়িয়ে আলো নিভিয়ে দিল। সত্যি তো, তেমন তেমন রোগে ধরলে তার থেকে সেরে ওঠা বড় কঠিন, শরীরেরও মনেরও। একসময় মা কত শক্ত সমর্থ ছিল। পাড়ার দুর্গাপুজো, কালী পুজোয় ফল কাটা থেকে শুরু করে ভোগ রান্না সবেতেই মায়ের ডাক। আত্মীয় স্বজনের বাড়ির কাজে কর্মে 7 হাতে খাটছে মা। বাবা তো সেই 8টার মধ্যে অফিস বেরিয়ে যেত। তাসের আড্ডা সেরে ফিরত রাত 9টায়। সংসারটাকে একা মাথায় তুলে রেখেছিল মা, অথচ তার মধ্যেই কিনা লুকিয়েছিল এই অক্ষম করে দেওয়া রোগের বীজ। ব্যাধি যখন ফুটে বেরোয় তখন মানুষের সেই আগের রূপ যেন সম্পূর্ণ অচেনা হয়ে যায়। ভাস্বতীরে কি রণজয়ের আগের রূপটাকে কম অজানা লাগে? কালো আধারে আবার ভেসে উঠছে ছবি। বাবার সঙ্গে সিঁড়ি ভেঙে ভেঙে রাজগীরের পাহাড়ে উঠছে ভাস্বতী। 3 পোয়া পথ পার হয়ে হঠাৎ সিঁড়িতে ধপ করে বসে পড়লেন রমানাথ। নিঃশ্বাস নিতে পারছেন না। হৃৎপিণ্ডের যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে মুখ, ঘামছেন দরদর। হিমানির মুখ ভয়ে কালো। ভাস্বতী কি করবে দিশা পাচ্ছে না। তখনই পাহাড় ফুঁড়ে দেবদূতের মতো আবির্ভাব হলো রণজয়। কি পরিশ্রম করে যে বাবাকে নামালো নিচে, ধরাধরি করে তাকে টাঙায় তুলে দিল, হোটেলে এসে ডাক্তার ডেকে আনলো। প্রায় সঙ্গে সঙ্গে চিকিৎসা হয়ে যেতে তেমন গুরুতর কিছু ঘটল না বাবার। সকাল বিকেল বাবার খবর নিয়ে গেল রণজয়। বুদ্ধগয়া বাতিল করে তাদের সঙ্গে ফিরে এলো কলকাতায়। প্রায় অপরিচিত রমানাথের জন্য উদ্বিগ্ন সেই রণজয় পরশু রাতে বুবলুর জ্বর শুনেও ডাক্তারের কাছে না গিয়ে বোতল খুলে বসে গেল। মেলা ফ্যাচর ফ্যাচর করো না, তোমার ছেলে তুমি সামলাও। আরো কত বদল! কি পিপাসিত চোখে ভাস্বতীর অফিসের সামনে এসে অপেক্ষা করত রণজয়। তখন ভাস্বতীর নতুন চাকরি। রণজয়কে দেখে লজ্জায় মরে যেত। কি আকুল মুখে ভাস্বতীর কাছে বিয়ে প্রস্তাব দিয়েছিল রণজয়। বিয়ের মুখে মুখে রণজয়ের মা বৌদিরা হঠাৎ একটার পর একটা বায়নাক্কা শুরু করলো। 37খানা নমস্কারই চাই, বরযাত্রীদের প্রাইভেট কারে করে আনতে হবে, লাক্সারি বাস চলবে না। দাদা শুনে রেগে কাঁই। রণজয়কে ডেকে বলেছিল, এমন করলে তো আর তোমাদের সঙ্গে কাজ এগোনো যাবে না। বুলু এমন শ্বশুরবাড়ি পছন্দ করছে না। ভাস্বতীকে হারাতে হতে পারে, শুধু এই সম্ভাবনাতেই ভেঙে পড়েছিল রণজয়। বাড়ি গিয়ে মা বৌদিদের সঙ্গে ঝগড়া করেছিল। সেই রণজয় আজ ভোরে ভাস্বতী বেরিয়ে আসার সময় দড়াম করে দরজা বন্ধ করে দিল। এত জোরে যে আশপাশের ফ্ল্যাটগুলো বোধহয় কেঁপে উঠেছিল। না, বদল নয়, এটাই বুঝি রণজয়ের আসল রূপ। অন্য চেহারাটা ছিল রণজয়ের ভান। ভাস্বতীর চোখ বুঝল, ঘুম আসছে না। শরীরে একটা অসহ্য জ্বালা জ্বালা ভাব। মাথার পিছনটা দপদপ করছে। উঠে গিয়ে একটু জল দিয়ে আসবে? থাক, মা জেগে আছে, আবার একরাশ কৈফিয়ত দিতে হবে। পাশ ফিরল সে। সহসা প্রায় ভুলে যাওয়া এক তেতো ছবি হানা দিয়েছে মস্তিষ্কে। প্রথম বিবাহ বার্ষিকীতে দীঘা গেছে দুজনে। শ্রাবণের সমুদ্র সেদিন বড় উত্তাল। অনর্গল ঢেউ এসে আছড়ে পড়ছে পারে। কোমর জলে দাঁড়িয়ে আছে ভাস্বতী। দুহাত দূরে কায়দা করে সিগারেট টানছে রণজয়। হাত নেড়ে ভাস্বতী ডাকল রণজয়কে। হাসছে রণজয়, এগোচ্ছে না। জলকে তার বড় ভয়। হঠাৎ এক প্রকাণ্ড ঢেউ আনমনা ভাস্বতীর ওপর আক্রমণ হেনেছে। উল্টে পাল্টে পড়ে যাচ্ছিল ভাস্বতী। পাশ থেকে এক মধ্যবয়স্ক মানুষ ঘাবড়ে যাওয়া ভাস্বতীর কাঁধ চেপে ধরলেন। ক্ষণক্রমে সামলে গেল সে। ভদ্রলোক পাড়ে এসে কথা বলছেন ভাস্বতীর সঙ্গে। এমনি কথা, কোত্থেকে এসেছে ভাস্বতীরা, কোথায় উঠেছে, ভবানীপুরে ঠিক কোন জায়গায় তাদের বাড়ি, এইসব। ভদ্রলোক ডাব কিনেছেন, ভাস্বতীর দিকে এগিয়ে দিলেন। আবার নেমে গেছেন জলে। এপাশ ওপাশ তাকালো ভাস্বতী। রণজয় নেই। দ্রুত হোটেলে ফিরে দেখল এর মধ্যেই স্নান সেরে রণজয় বিছানায় শুয়ে আছে টান টান। অবাক মুখে ভাস্বতী জিজ্ঞাসা করল,
আমায় একা ফেলে চলে এলে যে? রণজার মুখ থমথম। একা কোথায়? তোমার তো ওখানে দোকান ছিলই। ভাসুতি খিলখিল করে হেসে উঠল। হিংসে হয়েছে? ভদ্রলোক সত্যি খুব ভালো গো, ব্যাচেলার মানুষ, খুব রসিক। থামবে তুমি? রণজার চকিতে রুক্ষ। অন্য পুরুষের ছোঁয়া বুঝি বেশি মিঠে লাগে? ভাস্বতীর মুখ নীল হয়ে গেল। 2-4 পা স্থির দাঁড়িয়ে থেকে ঢুকে গেল বাথরুমে। স্নান সেরে চুপ করে বসে আছে হোটেলের বারান্দায়। রণজয় পাশে এসে দাঁড়ালো। সরি স্বাতী, আমার তখন ওভাবে কথা বলা উচিত হয়নি। হঠাৎ মাথাটা এমন গরম হয়ে গেল। সেই শুরু। সেদিন প্রথম নেকড়ে বাঘটা উঁকি দিয়েছিল। ক্ষণিকের জন্য থাবা দাঁত নখ দেখিয়ে লুকিয়ে পড়ল গোপন ডেরায়। ক্রোধটা ফিরে আসছে। দাঁতে দাঁত চাপল ভাস্বতী। এবার রণজয়ের ওই নখ, ওই থাবা চিরকালের মতো উপড়ে ফেলতে হবে। ভাস্বতী দেখবে রণজয়ের কত তেজ। 7 দিনে খবরটা রাষ্ট্র হয়ে গেল অফিসে। টিফিনে শিখা এসে ধরল। হ্যাঁ রে, তুই নাকি আজকাল পাইকপাড়া থেকে অফিস করছিস? ভাস্বতী মুড়ি খাচ্ছিল, তেল মাখা মুড়ি, ঝাল ঝাল, বাদাম নারকেল ছড়ানো। অফিস যাওয়ার আগে কোনো কালেই বেশি খেতে পারে না সে। দুপুর 12টা থেকেই পেট জ্বালা করে। বৌদি টিফিন দিতে চায়, নেয় না সে, অস্বস্তি হয়। এ তো এখন 1 দিন 2 দিনের ব্যাপার নয়, 12 মাসই চলবে। কদিন আর হাতের গোড়ায় টিফিন গুছিয়ে দেবে বৌদি? একদিন না একদিন বিরক্ত হয়ে যাবে না? নিজেও করে নেওয়া যায়, কিন্তু অন্যের রান্নাঘরে নিজের জন্য ঢুকতে ইচ্ছে করে না। মা সক্ষম থাকলেও একটা কথা ছিল, স্বচ্ছন্দে মার কাছে আবদার করা চলে। ছেলে মেয়ে দুটোকে সারাদিন দেখছে বৌদি, এই না ঢের। এসব ছড়ানো ছেটানো ভাবনার মাঝে শিখার প্রশ্নের গুরুত্বটা ঠিক বুঝল না ভাস্বতী। স্বাভাবিকভাবেই ঘাড় নেড়ে বলল, বাপের বাড়িতে আছি। হঠাৎ অসময় সেখানে? বারে, ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেছে না, স্কুল বন্ধ, তাই কটা দিন ওদেরও মামার বাড়ি গিয়ে থাকা হয় না। ঠিক বলছিস? বরের সঙ্গে ঝগড়া করে চলে যাসনি তো? ভাস্বতী স্নায়ু সজাগ হলো। তাদের এই ছোট্ট আধা সরকারি অফিসে সাকল্যের 40 লোক, 7-8টা মেয়ে, বাকি পুরুষ। মহিলা কর্মীদের ব্যক্তিগত জীবন নিয়ে সব পুরুষেরই অসীম কৌতূহল, অকারণ। অবশ্য মেয়েরাও পরচর্চায় পিছিয়ে নেই। এমত অবস্থায় একটা বেফাস কথা কিভাবে পল্লবিত হবে তার নিশ্চয়তা আছে। শিখা তার পুরনো ঘনিষ্ঠ বন্ধু, অনেক মন প্রাণের কথা হয় দুজনের, কিন্তু আজ এই মুহূর্তে বুঝি মুখে কুলো পেটে রাখাই ভালো। সতর্ক স্বরে ভাস্বতী বলল, দূর, ঝগড়া হবে কেন? না, দীপ্তি অসীমা নিজেদের মধ্যে বলাবলি করছিল, কানে গেল, তাই তোকে। কি বলছিল ওরা? তাহলে ঝগড়া সত্যি হয়েছে? শিখা চোখ সরু করল। সামনে খোলা টাইপ মেশিনে মুখ নামালো ভাস্বতী। বরের সঙ্গে ঝগড়া হলেই বুঝি শুধু মেয়েরা বাপের বাড়ি যায়? ক্রিসমাসের সময় আমি পাইকপাড়া গিয়ে থাকিনি? শিখা কি বুঝল কে জানে। উঠে দাঁড়িয়ে গোয়েন্দা চোখে ভাস্বতীকে দেখতে দেখতে বলল, তাহলে বোধহয় ওরা ভুল শুনেছে। ভাস্বতী কথা বাড়ালো না। ভাবছিল কোত্থেকে রটল কথাটা। অফিসের কেউই তার বাড়ির কাছাকাছি থাকে না, থাকলেই বা কি ঘন্টা হতো। রাতে ঝগড়া হয়েছে, সকালে বেরিয়ে গেছে, লোকে টেরই বা পাবে কি করে? অফিস পিয়ন মধু টালা পার্কের দিকে থাকে। 2-3 দিন তার সঙ্গে দেখাও হয়েছে, কিন্তু সেই বা কি করে বুঝবে ভাস্বতী চিরকালের মতো চলে এসেছে? সূত্রটা খুঁজে পেতে সময় লাগলো না। ছুটির আগে টয়লেটে অসীমার সামনে পড়ে গেল ভাস্বতী। অসীমার সঙ্গে ভাস্বতীর তেমন খাতির নেই, দেখা হলে কুশল বিনিময় হয়, ব্যাস। ভাস্বতী বিশেষ পছন্দও করে না তাকে। বড় বেশি বাচাল টাইপ, সিনিয়রদের সম্মান দিয়ে কথা বলে না। অসীমাই গায়ে পড়ে কথা শুরু করল, তোমার বরের সঙ্গে তোমার কি হয়েছে গো ভাস্বতীদি? কিসের কি? লুকোচ্ছ কেন গো? সব জানি। অসীমার ঠোঁটে ফিচেল হাসি। তোমার বরের সঙ্গে কাল দেখা হয়েছিল। অফিস থেকে কাল একটু বেরোতে দেরি হলো, বাসে উঠতে যাচ্ছি, তোমার বর ডাকলো।
ভাস্বতীর ভুরু কুঁচকে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার মুখ নেই, অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে। অসীমার হাসি বড় হলো। জিজ্ঞেস করছিল তুমি অফিসে রোজ আসছো কিনা, কখন এসেছো, কখন বেরিয়েছ। খুব ভেঙে পড়েছে মনে হলো। আহা, কেন এত যাতা দিলে গো? ভেঙে পড়েছে রণজয়। অভিনয় অভিনয়, ভাস্বতী সব বোঝে। উত্তর না দিয়ে চলে আসছিল ভাস্বতী। পিছন থেকে অসীমা বলল, রাহুল বলে ছেলেটাকে নিয়েই বুঝি গন্ডগোল ভাস্বতীদি? সপাং করে চাবুক খেয়ে ঘুরে দাঁড়ালো ভাস্বতী। অমনি অসীমা গলা নামিয়েছে। আমি কি করে জানবো? তোমার বরের জেরা শুনে মনে হলো। জানতে চাইছিল রাহুল তোমার কাছে আসে কিনা, এলে কখন আসে, কতক্ষণ থাকে। অসীমা কথা শেষ করল না। তবু যেন ফুরল না কথাটা। ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো। ঘুরে ঘুরে কানে বাজছে ভাস্বতীর। ঝাঁঝা করছে কান, যেন লক্ষ ঝিঁঝি পোকা কলরোল তুলছে অফিস জুড়ে। সিটে এসে খানিকক্ষণ ঝুম মেরে বসে রইল ভাস্বতী। ঘরে অপমান করে সুখ হয়নি, এখন অফিসে হানা দিচ্ছে রণজয়। আরও ছোট করতে চায় ভাস্বতীকে। রাহুল এখানে নেই, নাটকের দলের সঙ্গে শিলিগুড়ি গেছে। ফিরে যদি এসব কথা শোনে, কি ভাববে ছেলেটা? রাহুলের সঙ্গে ভাস্বতীর হৃদ্যতা বছর দুয়েকের। হঠাৎ একদিন অফিসের সামনে দেখা। ভাস্বতী চিনতেও পারেনি। কলেজের বান্ধবীর ভাই, সেই কবে ছোটটি দেখেছিল, মনে রাখা সম্ভব? রাহুল নিজেই যেচে পরিচয় দিল। তখন সবে চাকরি পেয়েছে রাহুল, ভাস্বতীদেরই বিল্ডিংয়ে, ইন্স্যুরেন্সে। লম্বা চোখা চেহারার প্রাণবন্ত ছেলে, ঝাঁকড়া দাড়ি, ঝাঁকড়া চুল, ফুটফুট খই ফুটছে মুখে। দিদির খবর জানো তো? বরুণদার সঙ্গে আফ্রিকা জঙ্গলে চলে গেছে। না না, ওয়াইল্ড লাইফ রিসার্চ নয় গো, বরুণদা সিএসিএস। নাইরোবিতে জব ভাউচার পেয়েছে ঘ্যামচাক। তুমি এখন কোথায় আছো গো ভাস্বতীদি? আই বাস যাদবপুর। আমি তো ওদিকে প্রায়ই যাই। সেন্ট্রাল পার্কের একটা বাড়িতে আমাদের রিহার্সাল হয়। এই ভাস্বতীদি, ধোসা খাবে? পেট্রোল পাম্পের পাশের দোকানটায় দুর্দান্ত ধোসা করে। পেমেন্ট কিন্তু আমি করব। বড় বলে রং নেবে না। পরের শনিবারই বাড়ি খোঁজে হাজির রাহুল, প্রবল বর্ষায়, কাক ভেজা হয়ে। তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুখ মাথা মুছতে মুছতে পুরো জটাধারী সন্ন্যাসী হয়ে গেল। লজ্জা শরমের বালাই নেই। রান্নাঘরে ঢুকে হাঁড়ি পাকলে পাকলে খিচুড়ি খেলো ভরপেট। গলা ছেড়ে গান গাইল। সেদিন থেকেই বুবলু মুনিয়া রাহুল মামার ফ্যান। যখনই আসে ভাগ্নে ভাগ্নির জন্য খেলনা, কমিক্স, চকলেট। হা হা হাসছে, নাটকের ডায়লগ শোনাচ্ছে, মূকাভিনয় করছে। বিটকেল বিটকেল সব ধাঁধা শেখাচ্ছে বুবলুকে। মুনিয়াকে নিয়ে চলছে অনন্ত লোফালুফি। কে বলবে রাহুল বুবলু মুনিয়ার আপন মামা নয়? রণজয়ের সঙ্গেও প্রথম প্রথম পটেছিল খুব। ছুটির দিন সাত সকালে রাহুল হাজির। ভাস্বতীদি, আজকের মতো বডি ফেলে দিলাম। রণদা কোথায়? বলতে না বলতেই রণজয়ের গলা শোনা যেত। এসে গেছো? গুড। ভাবছিলাম সারাদিন কিভাবে কাটবে। হোক তাহলে, হোক। ব্যাস অমনি দাবার বোর্ড বেরিয়ে গেল। গজক ঘোড়া বোরে মন্ত্রী নৌকো সজ্জিত হচ্ছে যুদ্ধের সাজে। পাশে বুবলু মুনিয়া উৎসাহী দর্শক। খেলা আবার এমনি এমনি হবে না, কিছু না কিছু বাজি ধরা চাই। হারলে তুমি চিকেন পকোড়া খাবে রাহুল। আপনি হারলে কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে রণদা। বাজির খাওয়া তো পরের ব্যাপার। খেলতে খেলতেই হুকুম চলছে, গরম গরম আলুর চপ ভেজে দাও না সাথী। শুধু চপ নয় ভাস্বতীদি, সঙ্গে চাও। রান্নাঘর থেকে পরের পর খাদ্য আর পানীয় সরবরাহ চলছে। কাজকর্ম শিখে উঠে গেল। দুপুরে নাও খাওয়ার নামটি নেই। 64 ঘরে চোখ গেথে বসে আছে দুই মহারথী। তার মধ্যেই চিৎকার শোনা যায় ঘন ঘন। এই, তুমি চাল ফেরত নিলে কেন? কোথায় চাল ফেরত নিলাম রণদা? আমি তো নৌকা মুভ করিনি। টাচ তো করেছো, টাচ মানেই মুভ। তোমাকে ওই নৌকোটাই চালতে হবে। বারে, আপনি যে তখন বিশপ হাতে তুলে নামিয়ে রেখে ঘোড়ায় গেলেন, সে পাস্ট ইজ পাস্ট। তুমি আপত্তি করনি কেন? এটা কিন্তু চোট্টামি হচ্ছে রণদা। নিয়ম দুজনের জন্য একই হওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে। রণজয় হঠাৎ উদার, বোধহয় বোর্ডে সৈন্য সামন্তের অবস্থা দেখেই। বাট দিস ইজ লাস্ট টাইম রাহুল। তবে ও চাল ফেরত নিয়েও তুমি জিততে পারবে না। দেখা যাক।
আবার দুই যুযুধান প্রতিপক্ষের লড়াই শুরু। ক্ষণ পরেই রাহুলের অট্টহাসি, নয়তো রণজয়ের হেঁড়ে গলা। ভাসুদিদি, ভাসুদিদি, রণদা মাছ! দেখে যাও সাথী, তোমার ভাইকে কেমন পেরে ফেলেছি। এই, টাকা ফেলো, টাকা ফেলো! দুজনের গলাতেই হালকা মজা, দুজনের কথাতেই সহজ বন্ধুত্বের শুরু। ভাস্বতীর ফ্ল্যাট কি আলো বাতাসই না তখন ভরে থাকতো দিনভর। হঠাৎ কোনো সকালে এসে ধুয়ো তুলল রাহুল। খাবার দাবার প্যাক করে বুবলু, মুনিয়া সহ নাচতে নাচতে বেরিয়ে পড়েছে রণজয় আর ভাস্বতী। চিড়িয়াখানা, নিকো পার্ক, বোটানিক্যাল গার্ডেন, গঙ্গাবক্ষে বেসুরে গান ধরেছে রণজয়। নৌকোর খোলা পাটাতনে বসে ধাই ধপাধপ সঙ্গত করছে রাহুল। তালি দিচ্ছে বুবলু, মুনিয়াও। রণজয়ের সঙ্গে গলা মেলানোর বৃথা চেষ্টা করে চলেছে ভাস্বতী। ঘুরন্ত নাগরদোলায় রণজয়ের হাত চেপে ধরেছে নার্ভাস রাহুল। তার সন্ত্রস্ত মুখ দেখে হাসিতে লুটিয়ে পড়ছে ভাস্বতী। পাঁচজনে মিলে যেন এক উচ্ছল রঙিন কোরাস। কদিনই বা টিকল ছবিটা? 1 বছর, 1.5 বছর? কি দ্রুত পাল্টাতে শুরু করলো দৃশ্যপট। ক্রূর সন্দেহপ্রবণ এক রণজয় ভেসে উঠল ক্রমশ। সন্দেহের স্বভাব তো রণজয়ের ছিলই, চিরকাল ছিল। দীঘায় একদিনের ক্ষণিক বিস্ফোরণ ভাস্বতী তো ভুলে যেতে চেয়েছিল। রণজয় তাকে ভুলতে দিল কই? মাঝে কটা বছর একটু সহ্যের মধ্যে ছিল, এই যা। সন্দেহের বশে ক্ষীণা করেছে রণজয়। নতুন ফ্ল্যাটে উঠে আসার পর ছোটখাটো একটা আড্ডা জমেছিল বাড়িতে রণজয়ের বন্ধুদের। তাস দাবা চলত, গল্পগুজব হতো, মদ্যপানের আসরও বসত মাঝে মাঝে। এসব আড্ডায় যা হয়, 2-4 জনের বেশ মুখ আলগা ছিল। ছুটছাট আদির অসাত্ত্বক রসিকতা করত ভাস্বতীর সঙ্গে। ঠোঁটে একটু ভালো করে ক্রিম ঘষো ভাস্বতী, অমন তুলতুলে ঠোঁট দুটো সারা রণজয়টা যে খইয়ে দিল। হে হে, আমার গালে তো আর ঠোঁট ছোঁয়াবে না, দাও এই টাচটাতেই। কিংবা হয়তো চায়ে চিনি লাগবে না ভাস্বতী, তোমার আঙুলটা ডুবিয়ে দিও, তাহলেই হবে। দিব্যেন্দু নামের বন্ধুটা কেমন চাষারে টাইপ ছিল। দুপেক পেটে পড়লেই ভাস্বতীকে গিন্নি গিন্নি বলে ডাকা শুরু করত। সবই নিছক ঠাট্টা। তাতেই ভয়ানক রেগে যেত রণজয়। তার ধারণায় সমস্তই পরকীয়ার পূর্বাভাস। কায়দা কানুন করে নিজেই রণজয় আড্ডাটা ভেঙে দিল। শুধু কি তাই, কচ্ছিৎ কখনো সামাজিক অনুষ্ঠান ছাড়া বন্ধু বান্ধবের বাড়ি যাতায়াত বন্ধ হয়ে গেল। নিজে যেখানে খুশি যাবে, যখন খুশি ফিরবে, কিন্তু অফিস থেকে ঠিক সময় ফিরে বাড়িতে থাকতে হবে, এটাই রণজয়ের আইন। তাও যথাসম্ভব মেনে নিয়েছে ভাস্বতী। সংসার করতে গেলে মেয়েদের অনেকটাই ছাড়তে হয়, তবু কি নিস্তার আছে? বছরে একদিন অফিসের পিকনিক গেছে ভাস্বতী। রণজয় 3 দিন গুম। জ্বরে কোকো করছে ভাস্বতী। অফিসের কোনো পুরুষ কলিগ দেখতে এলো, অমনি জেরা শুরু। কেন এলো? অতক্ষণ ধরে কি গুজগুজ করছিল? অসুস্থ লোককে দেখতে এসে অত হাসে কেন? এমন সংশয়ী মানুষ কদিন মুখোশ পরে থাকবে? কদিন হজম করবে রাহুলকে? অফিস থেকে রাহুলের নাটক দেখতে গেছে ভাস্বতী। ফিরতে বোধহয় 9:30 বেজেছে। বাড়িতে দাপাচ্ছে রণজয়। রাহুলের সামনে ভালো মানুষটি, কিন্তু আড়ালে আড়ালে বক্র হচ্ছে ভাষা। ভেবেছোটা কি? হ্যাঁ, ছেলে মেয়ে সংসার ফেলে ওই ছোকরার পিছনে তো ল্যাল ল্যাল করে ছুটে বেড়াচ্ছ কেন? পুজোর সময় শাড়ি দিল রাহুল। অতি সাধারণ শাড়ি, সিনথেটিক। কেন দিল? কোন সুবাদে দিল? হ্যাঁ, সারাক্ষণ রাড়লি করছো দুজনে, আবার ভাই মারাচ্ছ। তর্ক করবে না, তর্ক করবে না, চড়িয়ে দাঁত ফেলে দেব। ছেলেমেয়ের সামনেই অপমান কাহাতক বরদাস্ত করা যায়? অন্যায় শাসনই বা কেন শুনবে ভাস্বতী? শেষ দিনের লড়াইটাও রাহুলকে নিয়ে। কেন মুনিয়াকে অত দামি ডান্সিং ফ্রক কিনে দিয়ে গেল রাহুল? সব জানি আমি, সব টের পাই। রাহুলের সঙ্গে সম্পর্ক তোমার 2 বছরের? মিথ্যে কথা, লাই লাই, ড্যাম লাই। পুরনো আসনাই ঘরে ঢোকানোর জন্য ভাই বোনে ক্যামোফ্লাজ দেওয়া। আমাকে এত বোকা ভাবো? আমার রং কালো, তোমার রং কালো, মুনিয়া কি করে তো ফর্সা হলো তোমার রাহুলের মতো? এ কথাও বলেছে রণজয়। রাগেই বলুক, হিংসেতেই বলুক, কি নেশাতে বলেছে তো। এ কি শুধু সন্দেহ? মনের কোণে সূক্ষ্ম একটা অবিশ্বাস ঘাঁটি গেড়ে না বসলে কোন স্বামী এ কথা উচ্চারণ করতে পারে? এরপরও আর কত অসম্মান করতে চায় রণজয়? 5-7 দিন কেটে গেল।
রণজয় আর অফিসের ত্রিসীমানায় আসেনি, অথচ ভাস্বতী আশঙ্কা করেছিল আসবে রণজয়। ছুটির পর সঙ্গে সঙ্গে বাসে ওঠেনি, অপেক্ষা করেছে খানিকক্ষণ, চোখ চালিয়ে খুঁজেছে তন্ন তন্ন করে, নেই। সেই একদিনই ধোঁয়ার মতো আবির্ভূত হয়ে তার অফিসের হাওয়া দূষিত করেই উধাও সে, নিশ্চুপ। কি মতলব ভাবছে কে জানে। পাইকপাড়া বাড়িতে একবারও যোগাযোগ করল না, একটা ফোন পর্যন্ত না। আশ্চর্য, ভাস্বতীর খবর না নিক, বুবলু মুনিয়ার তো খোঁজ নিতে পারত। ছেলে মেয়ের রেজাল্ট বেরিয়ে গেল, 3-তে উঠল বুবলু, মুনিয়া নার্সারি 2। তাদের সম্পর্কেও কোনো আগ্রহ নেই রণজয়ের। এদিকে ও বাড়ির চেহারা ভার হচ্ছে ক্রমশ, বিশেষত মার। রোজই ঘুরিয়ে ফিরিয়ে জামাইয়ের কথা তোলে মা, উল্টো দিক থেকে সাড়া না পেয়ে মুখ আরো কালো। বুবলু মুনিয়াও কেমন মনমরা হয়ে যাচ্ছে, ভাস্বতী টের পায়। হাসে কম, খেলে কম, কথা বলে আরো কম। দাদা বৌদির চোখের প্রশ্নচিহ্ন বড় হচ্ছে দিন দিন। অফিসে এসে আজ মনস্থির করে ফেলল ভাস্বতী, প্রথম রাগের ঝোঁকটা কেটে গেছে, এবার একটা সিদ্ধান্ত নিতে হবে। রণজয় যদি সত্যিই এত উদাসীন হয়, তারও আর এই সম্পর্ক বয়ে বেড়ানোর দায় নেই। তবে পাকাপাকি আলাদা থাকতে গেলে তার একটা স্থায়ী প্রস্তুতি নেওয়া দরকার। অফিস থেকে আজ একটু আগে আগে বেরিয়ে সোজা যাদবপুর যাবে। বুবলু মুনিয়ার সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে। সেদিন তাড়াহুড়োতে ওদের ইউনিফর্ম আনা হয়নি, আগে সেগুলো নিয়ে আসা প্রয়োজন। সেই মতোই বেরোচ্ছিল, অফিসের দরজায় রাহুলের সঙ্গে দেখা। তাড়াতাড়ি কাটছো যে? কাজ আছে। ভাস্বতী আলগা হাসল। তুমি ফিরলে কবে? কাল ভোরে। এসেই একটা লম্বা ঘুম দিলাম, টানা 18 ঘন্টা। শো কেমন হলো? বলতে বলতে ঘড়ি দেখল ভাস্বতী। শিলিগুড়িতে তো গ্র্যান্ড, দারুণ অডিয়েন্স, দারুণ রেসপন্স। পরপর 2টো কল শো হাউসফুল। কুচবিহারের শোটা অবশ্য জমেনি, হেভি শাওয়ার সারাটা দিন, তবুও নয় করেও 100-200 লোক হয়েছিল। বাহ। করিডোর ধরে হাঁটতে শুরু করেছে ভাস্বতী। ঘাড় ঘুরিয়ে একবার অফিসের দিকে দেখে নিল। চোরা একটা অস্বস্তি কিলবিল করছে বুকে। অফিসের কেউ দেখছে কি? দ্রুত পা চালিয়ে লিফটের সামনে এলো সে। পিছন পিছন রাহুলও। কি ব্যাপার বলো তো, দৌড়াচ্ছ কোথায়? বললাম তো কাজ আছে। কি কাজ? তুমি জেনে কি করবে? রাহুল ফিক করে হাসল। তুমি এত সিক্রেটিভ হয়ে গেলে কবে থেকে? ভাস্বতী সামান্য জল ফাঁক করল। বুবলু মুনিয়া কি খবর? ওরা নিশ্চয় আমার খুব মিস করছে। ভাস্বতীর এবারও কোনো জবাব নেই। লিফট এসে গেছে। টুক করে ভেতরে সেরিয়ে গিয়ে ভাস্বতী বলল, যাচ্ছি, পরে কথা হবে। তাতেও রক্ষা নেই। লাফাতে লাফাতে 5তলা থেকে সিঁড়ি বেয়ে নেমে এসেছে রাহুল। বিল্ডিংয়ের গেটে পৌঁছানোর আগে ধরে ফেলেছে ভাস্বতীকে। হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ তোমার ব্যাপারটা কি বলো তো? একদিন পর এলাম, আমাকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছ। কতবার তো বললাম কাজ আছে। বাপরে, এত ফায়ার কেন? তোর ওই ট্যারা বসের কাছে ঝাড়ফাড় খেয়েছো নাকি? ফাজলামি করো না, আমার আজ মেজাজ ভালো নেই। কেসটা কি? লুজ মোশন, অম্বল, মাইগ্রেন? রাহুলের সামনে সত্যি গোমরা থাকা কঠিন। ভাস্বতী হেসে ফেলল। কিছু হয়নি রে বাবা। বললেই হলো। আমি ফেস ট্রিট করতে পারি। নাকের পাটা ফোলা কেন? মুখে কি বিড়বিড় করছো? ভাস্বতী আবার মুখে কুলু পাটল। পা চালাচ্ছে জোর জোর। একটু পিছনে দাঁড়িয়ে গেল রাহুল। কাল তোমাদের বাড়ি আসছি রাতের দিকে। বুবলু মুনিয়ার জন্য সারপ্রাইজ আছে। ভাস্বতী মুহূর্তে ইতি কর্তব্য স্থির করে নিল। অনর্থক জটিলতা বাড়িয়ে লাভ নেই, সরাসরি জানিয়ে দেওয়াই ভালো। পিছিয়ে এসে স্তিমিত স্বরে বলল, বুবলু মুনিয়া নেই, পাইকপাড়ায় আছে। সে কি? ওদের স্কুল স্টার্ট হয়নি? সোমবার খুলবে। ওরা কি রোববার ফিরছে? রাহুল মাথা চুলকল। রবি সোম তো আমার আবার একটু কাজ আছে। নাটকের একটা ওয়ার্কশপ চলবে, হোল ডে। তাহলে কি মঙ্গলবার যাব? ভাস্বতী একটা নিঃশ্বাস টানল। বুবলু মুনিয়া এখন পাইকপাড়া থেকে স্কুল করবে। কেন করবে? এবার থেকে ওখানেই থাকবো আমরা। রাহুল যেন এতক্ষণে থমকেছে। রণদা কোথায়? সে তার মতো তার বাড়িতেই আছে। তুমি দেখছি আমার সাসপেন্স দিচ্ছ। ভাস্বতী আবার চুপ। নীরবতাই বুঝি
সেতু রচনা করে দিল। কিছু কিছু বুঝল রাহুল, কিছু আন্দাজ করল। উচ্ছ্বাস ভরা মুখে পলকা ছায়া, মাথা নিচু, হাঁটছে পাশে পাশে। একটা সিগারেট ধরালো, কটা টান দিয়েই ফেলে দিল। বাসস্টপ অব্দি হেঁটে এসে মুখ তুলেছে। এত সব কবে ঘটল? ঘটে গেল আমি যাওয়ার পরপরই, বলতে পারো। 2-4 সেকেন্ড নীরব থেকে রাহুল বলল, কারণটা জানতে পারি? পোষাচ্ছিল না। হঠাৎ? দুনিয়ায় কিছুই হঠাৎ ঘটে না রাহুল। ভাসুদি বহুক্ষণ পর রাহুলের দিকে সোজাসুজি তাকালো। এই যে সামনে বাসটা আসছে, আমি যদি এখন এর তলায় চাপা পড়ি, সেটাও হঠাৎ ঘটবে না, কারণ থাকবে। হয় আমি অন্যমনস্ক ছিলাম, নয় ড্রাইভার রেকলেস চালাচ্ছিল। দুটোর কোনোটাই না হলে বুঝতে হবে গাড়িটার কল কবজা বিগড়েছিল। নেহাত আমরা তলিয়ে দেখি না, তাই ভাবি। রাহুল চোখ সরিয়ে নিল। আনমনা মুখে পথচারীদের দেখছে। আকাশের কোণে মেঘ জমছে, যখন তখন কালবৈশাখী আসতে পারে। ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে দমকলের গাড়ি ছুটে যাচ্ছে। অন্য গাড়িরা সন্ত্রস্ত হয়ে ছেড়ে দিচ্ছে পথ। বিপদ সংকেত মিলিয়ে গেল ক্রমশ। রাহুল আপন মনে বলে উঠল, আমি কিছুটা আঁচ করেছিলাম। রণদা বড্ড মুড়ি মানুষ, মিটমাট সম্ভব নয়। আমি রাজি নই। ভাসুতি শ্বাস চাপল। এত তাড়াতাড়ি ফাইনাল ডিসিশন নিয়ে ফেললে? 11 বছর ওই লোকের সঙ্গে ঘর করার পরও রাহুল বলে তাড়াতাড়ি। ভাসুতির ঠোঁট পেকে গেল। ডিসিশন ফাইনালি হয় রাহুল, ডিসিশনের কোনো মাঝামাঝি অবস্থা নেই। রাহুল বুঝদারের মতো মাথা নাড়ল। তুমি এখন চলেছ কোথায়? পাইকপাড়া ফিরছ? পলকের জন্য ভাস্বতী ভাবল হ্যাঁ বলে দেয়, মুখ দিয়ে মিথ্যেটা বেরোলই না। বলল, না, আমি এখন যাদবপুর যাচ্ছি, কটা জিনিস নেওয়ার আছে। ও, আমি কি যাব তোমার সঙ্গে? ভাস্বতী দ্বিধায় পড়ে গেল। না বলাই যায়, কিন্তু কেন না বলবে? সেটা হবে মনের দুর্বলতা দেখানো, রণজয়ের অভিযোগটাকে প্রশ্রয় দেওয়া। যদিও এই মুহূর্তে একা থাকতেই ইচ্ছে করছে, তবু রাহুলকে সে কথা বলা বড় কঠিন। এত সরল মায়াবী ছেলেটাকে আঘাত দিতে খারাপ লাগে। ভাসুতি মৃদু ঘাড় নাড়ল। চলো। ট্যাক্সি ধরব? ধরতে পারো, কিন্তু ভাড়া আমি দেব। গোটা পথ প্রায় নিঃশব্দেই কাটল। টুকটাক 2-4টে প্রশ্ন করছিল রাহুল। কিভাবে স্কুল করবে বুবলু মুনিয়া, ভাস্বতীর বেশি পরিশ্রম হয়ে যাবে কিনা, এই সব। হু হা উত্তর দিচ্ছিল ভাস্বতী, কথা জমছিল না। কখন যেন দুজনেরই চোখ জানলার বাইরে। 3 তলায় ভাস্বতীদের ফ্ল্যাট। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়িয়ে গেল রাহুল। তুমি কি নেবে নিয়ে এসো, আমি নিচে দাঁড়াচ্ছি। কেন? এমনি, দেরি করো না, আমাকে আবার রিহার্সালে যেতে হবে। তাহলে তুমি এলে কেন? রাহুল উত্তর দিল না, ওপরে উঠল না। সেই ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। ল্যান্ডিংয়ে কাচের জানলা, চোখ রেখেছে জানলায়। ভাস্বতী আর জোড়াজুড়ি করল না। মানুষের মন বোঝা বড় ভার। কি ভেবে এলো, কি ভেবে দাঁড়িয়ে গেল ভগবান জানে। রাহুলকে তো সে বলেনি তাকে সন্দেহ করেই যুদ্ধ করেছে রণজয়। তবে রাহুল কি আঁচ করেছে কিছু, নাকি রাহুলের মনেও পাপ আছে কোনো? ফ্ল্যাটের লক খুলে অন্দরে ঢুকতেই ভাস্বতীর বুকটা ধক করে উঠেছে। শূন্য ফ্ল্যাট কি ভীষণ শূন্য। কত সময় তো খালি ফ্ল্যাটে একা থেকেছে ভাস্বতী, কই কখনো তো এমন অনুভূতি আসেনি। কখন কাজ করে গেছে সীতার মা? রণজয় কটায় ফেরে? ভাস্বতী সব ঘরের আলো জ্বেলে দিল। রান্নাঘর, বাথরুম সব আলোকিত হয়ে গেছে। জ্বলুক জ্বলুক, একটু অন্তত দীপ্তিময় হোক। উচ্চকিত আলোয় শুনশান ফ্ল্যাটে ঘুরছে ভাস্বতী। এ ঘর ও ঘর সর্বত্র। ড্রয়িং রুমের ক্যাবিনেটে হাত বোলালো। এই ফ্ল্যাটে আসার আগে বানিয়েছিল ক্যাবিনেটটা, নিজের পছন্দে, নিজের ডিজাইনে। কাচের শোকেসটা নিলাম ঘর থেকে কেনা। রান্নাঘরের বাসন রাখার র্যাকটা
এখনো 6 মাসও হয়নি। সোফায় নতুন ঢাকা পরাবে ভেবেছিল। চৈত্র সেলে কেনার জন্য সরানোও ছিল টাকা। বুবলু মুনিয়ার ঘর অল্প অবিন্যস্ত, সেখানেও চোখ বোলালো ভাস্বতী। দেখে মনে হয় এইমাত্র দুটিতে গেছে কোথাও, এখনই ফিরবে। ভাস্বতীদের খাটে জংলা ছাপ বেড কভার পরিপাটি পাতা, কোণের তাকে বালিশ মশারি, যেমনটি রাখে ভাস্বতী। ড্রেসিং টেবিলে এখনো ছড়ানো আছে ভাস্বতীর প্রসাধনী, এলোমেলো, একটার গায়ে একটা। সবই কেমন অচেনা লাগছে। নিজের জিনিস, নিজের ঘর বাড়িও এমনটি মনে হয়। হয়তো। ডাইনিং স্পেসে এসে ফ্রিজটা একবার খুলল ভাস্বতী। ঠান্ডা জলের বোতল, ডিম, মাখন, দুধ। সীতার মা কি যেন একটা রেঁধেও রেখে গেছে। কাশির ঢাকা খুলতে গিয়েও খুলল না ভাস্বতী। কি হবে দেখে। ভাস্বতী ছাড়াই সব তো সুন্দর চলছে। ভাস্বতীকে খার কি প্রয়োজন। বেডরুমে ফিরে এলো ভাস্বতী। আলমারি খুলে উপর থেকে কিডস ব্যাগ নামিয়ে শাড়ি ভরল কয়েকটা। সেদিনের ঝোঁকের মাথায় মাত্র 4-5টা শাড়ি নিয়ে গেছে, কুলোচ্ছে না। রাহুলের দেওয়া সাদা কালো সিনথেটিকটা নাড়াচাড়া করে দেখলো একটু, ফুরল ব্যাগে। দ্রুত হাতে কয়েকটা সায়া, ব্লাউজ, ব্রেসিয়ার। লকারে রাখা মোটা বালা দুটো নিল। মফচেন নিয়েও রেখে দিল। রণজয়ের দেওয়া জিনিস রণজয়ের ঘরেই থাক। গত বিবাহবার্ষিকীতে রণজয় নীল কাঞ্জিভরণ দিয়েছিল, ওটাও ভাস্বতী ছোবে না। পাশের ঘর থেকে বুবলু মুনিয়ার ইউনিফর্মগুলোকে নিয়ে এলো, কয়েকটা জামা কাপড়ও। ঠেসে ঠেসে ভরল ব্যাগে। অনেক কিছু রয়ে গেল। বুবলুর ক্রিকেট ব্যাট, মুনিয়ার একরাশ পুতুল। দাদাকে পাঠাবে একদিন। এতগুলো জিনিস সে নিয়ে যাচ্ছে, চিরকুটে লিখে রেখে যাবে। কেন লিখবে? সবই তো নিজের জিনিস, নিজের। কিডস ব্যাগ বন্ধ করতে গিয়ে ভাস্বতীর বুকটা হঠাৎ মুচড়ে উঠল। কেউ যেন হ্যান্ডরিল চালাচ্ছে হৃৎপিণ্ডে, ঘুরছে। রক্ত মাংসের অসংখ্য কণা ঠিকরে গেল সাজানো ফ্ল্যাটে। সেদিন যাওয়ার সময় রাগ ছিল, আজ কোত্থেকে ঝাঁক ঝাঁক কষ্ট এসে আছাড়ি পাছাড়ি খাচ্ছে। সত্য ছেড়ে যেতে এত হাহাকার, সংসারে এত মায়া জড়ানো থাকে। ঘরের মধ্যেখানে বসে ডুকরে কেঁদে উঠল ভাস্বতী। মোট কত হলো? 732। এত কমিশন দিলেন না কিছু? দিয়েছি তো দিদি, এই বইগুলোতে 10% আর এই বইগুলোয় 15%। ভাস্বতী বিরস মুখে ভ্যানিটি ব্যাগ খুলল। বুবলু মুনিয়ার বইপত্রের দামও বেড়েছে বটে। গত বছর 500-র মধ্যে হয়ে গিয়েছিল, এবার বাজেট আরও 250 বেড়ে গেল। এরপর আবার খাতা আছে, অজস্র খাতা, রাশি রাশি খাতা। সেই সব আবার স্কুল ছাড়া অন্য কোথাও থেকে কেনা চলবে না। নাম লেখা 32 পাতা 48 পাতার খাতাগুলোর কী সব দাম, 6 টাকা 8 টাকা। বুবলু মুনিয়ার মাস মাস মাইনেও বাড়ল 50 টাকা করে। খরচা শুধু বাড়ছে আর বাড়ছেই। অফিসের মাইনে তো আর সেভাবে বাড়ে না। বুবলু এবার অঙ্কে মোটেই ভালো করেনি, 5-এর ঘরে নম্বর পেয়েছে। প্রোগ্রেস রিপোর্টে ক্লাস টিচার বুবলুর অঙ্ক নিয়ে যত্নশীল হওয়ার উপদেশ দিয়েছেন। প্রাইভেট টিউটর রাখতে হবে কি? সেও তো না হোক 200-250 টাকার ধাক্কা। বুবলু মাস্টারের কাছে পড়ছে দেখলে মুনিয়া কি বায়না ধরবে না? তাছাড়া ও বাড়িতে পিকলুও আছে। এক বাড়িতে থেকে শুধু একজনের জন্য টিউটর রাখাটা কি দৃষ্টিকটু দেখায় না? দাদাকে অনুরোধ করবে একটু সময় করে বুবলুকে অঙ্ক দেখিয়ে দিতে? না, তাও হয় না। পিকলু পড়ে বৌদির কাছে, বুবলুকে দাদার কাছে ঠেলে দেওয়াটা, চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাবে ভাস্বতী। কলেজ স্ট্রিটে সন্ধে নেমেছে। কি তাপ ছিল আজ দিনভর। শহরের ইট কাঠ পাথর থেকে এখনও তার ঝাঁঝ মিলয়নি। চতুর্দিক ভিড়ে ভিড়াক্কার। একমুখী গাড়ির স্রোত জ্যামে পড়ে হাঁপাচ্ছে। গাড়ি ঘোড়ার অবিরাম বিষ নিঃশ্বাসে আরও যেন তপ্ত হয়ে উঠছে জায়গাটা। চৈত্র মাসের মাঝামাঝি হয়ে গেল, এখনো একটা কালবৈশাখীর দেখা নেই। বাসস্টপে দাঁড়িয়ে ভাস্বতী আঁচলে মুখ মুছল। ইয়ার এন্ডিংয়ের কাজ চলছে অফিসে, বড্ড চাপ, ভারী ক্লান্ত লাগছে শরীরটা। তাও ভাগ্য ভালো, এখনও বুবলু মুনিয়া ক্লাস শুরু হয়নি।
এরপর কি করে যে কি সামলাবে। পরপর দুটো মিনিবাস ছেড়ে দিল ভাস্বতী। থকথকে গাদাগাদি, মশা মাছি গলার জায়গা নেই। বইয়ের ভারী প্যাকেট হাতে পাদানি ছোঁয়া অসম্ভব। ভাস্বতী অসহায় মুখে ঝুম দাঁড়িয়ে। পায়ে পায়ে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে চলে যাবে, সেখান থেকে মেট্রো ধরে বেলগাছিয়া, তারপর বাকি পথ হাঁটা। শরীর না চললে রিক্সাও নিয়ে নেওয়া যায়। ভাস্বতী, এই ভাস্বতী! ভাস্বতী চমকে তাকালো। একটু তফাতে ফুটপাত ঘেঁষে একটা মেরুন রঙা মারুতি জ্যান। জানলা দিয়ে হাত বাড়িয়ে ডাকছে এক রমণী। কিরে, এই চিনতে পারছিস না? ভাস্বতীর ভুরু 2-1 সেকেন্ড জড়ো, তারপরেই শিথিল হয়েছে ভাঁজ। ঋতুপর্ণা! গাড়ির দরজা খুলে নেমে পড়েছে ঋতুপর্ণা। এতক্ষণ লাগলো চিনতে রাস্কেল? আমি তোকে একবার দেখেই কি করে চিনব? ভাস্বতী ক্লান্তি ভুলে পলকে উচ্ছল। স্কুলে তোর মুখ লম্বা ছিল, এখন একদম গোল হয়ে গেছে। উফ, কি মুটিয়েছিস রে তুই! হি হি হাসছে ঋতুপর্ণা, হাত ধরল। ইস, কতদিন পর দেখা! তা প্রায় 15 বছর, নাকি আরো বেশি। ধ্যাত, স্কুল ছাড়ার পর তো তোর সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, তা হয়েছিল বটে। কলেজে পড়ার সময় 9 মাসে 6 মাসে কোনো বন্ধুর বাড়ির দেখা হয়ে যেত বই কি। কোনোদিনই খুব একটা কাজের বন্ধু ছিল না ঋতুপর্ণা। এমন সহপাঠিনীর সঙ্গে বন্ধুত্ব স্কুলের পরেই মোটামুটি শেষ হয়ে যায়। তবু আজ এতদিন পর ঋতুপর্ণাকে দেখে ভালো লাগছিল ভাস্বতীর। যেন কথা নেই, বার্তা নেই, দুম করে আকাশ থেকে একটা স্কুলের দিন খসে পড়ল, ডানা মেলে ওড়ার দিন। অপেক্ষমান যাত্রীরা ড্যাব ড্যাব করে দেখছে দুই বন্ধুকে। ঋতুপর্ণা ভাস্বতীর হাত টানল। যাচ্ছিস কোথায়? দায়সেরা গোছের উত্তর দিল ভাস্বতী। ফিরছি। তুই একটা যেন চাকরি করিস না? শিপ্রা নাকি যেন বলেছিল। তোর কলেজ স্ট্রিট পাড়ায় অফিস নাকি? না, আমার অফিস ক্যামাক স্ট্রিটে। ছেলে মেয়ের জন্য বই কিনতে এসেছিলাম। উমা, তাই? তোর কটি? 2। ছেলে 3 হলো, মেয়ে নার্সারি 2। তোর? সবেধন নীলবনি, এক ছেলে, ক্লাস 5। ঋতুপর্ণা এদিক ওদিক তাকালো। রাস্তায় দাঁড়িয়ে সব কথা হয় নাকি? চল চল, আমার বাড়ি চল। না রে, দেরি হয়ে যাবে। কিছু দেরি হবে না, চল তো। এই তো সামনেই আমার বাড়ি। তুই যাবি কোথায়? পাইকপাড়া। পাইকপাড়াতেই আছিস? বাপের বাড়ির কাছে বিয়ে হয়েছে বুঝি? ভাস্বতী আড়ষ্টভাবে হাসল। না, বাপের বাড়ি এসেছি। তাহলে আর ভাব নাকি, ছেলে মেয়ে তো সেফ কাস্টডিতে আছে। চল চল, 2 মিনিট বসে যাবি, আমার গাড়ি তোকে নামিয়ে দিয়ে আসবে। ভাস্বতী আর আপত্তি করে পার পেল না। ঋতুপর্ণার পিছু পিছু গাড়িতে গিয়ে বসেছে। বিলাসী সিটে, অসহজ ভঙ্গিতে। যানবাহনে ঠাসাঠাসি পথেও ভারী মসৃণ চলছে গাড়ি, ঝাঁকুনি লাগছে না। ঋতুপর্ণা কলকল করেই চলেছে স্কুলের কথা, পুরনো বন্ধুদের কথা। সুচরিতার সঙ্গে একদিন দেখা হয়েছিল। সুচরিতা এখন মেডিকেল কলেজের ডাক্তার। নীনার বর আমেরিকায় আছে, নীনা ওখানেই সেটেল করেছে। তাদের বাংলার টিচার দীপ্তিদি ক্যান্সারে মারা গেছেন। কিছু শুনছিল ভাস্বতী, কিছু শুনছিল না। হুঁ হাঁ করছে মাঝে মাঝে। হঠাৎ বলল, তোদের গাড়িটা ভারী সুন্দর। কলকাতা শহরের রাস্তায় চলছে, বোঝাই যায় না। বাবা, দেখতে হবে তো কার পছন্দ। ঋতুপর্ণার চোখ ঘোরালো। আমার বর তো ফিয়াট কেনার ধান্দা করছিল। আমি বললাম, তোমার ফিয়াট প্রেম নিয়ে তুমি থাকো, আমার জন্য কিনতে হলে এই গাড়ি কিনতে হবে। ভাবতে পারিস কি ক্রেজি, এখনো আদ্যিকালে ফিয়াটটা নিয়ে অফিসে যায়। মানে 2টো গাড়ি। ভাস্বতী একটু ঈর্ষান্বিতভাবে জিজ্ঞাসা করল, কি করে তোর বর? ওর তো কনস্ট্রাকশন বিজনেস, বিল্ডিং কনস্ট্রাকশন। মানে তোরা যাদের বলিস প্রমোটার, দিন রাত কাজ কাজ আর কাজ। এই সাইডে ছুটছি ওই কর্পোরেশন অফিস, আজ এখানে কাল ওখানে। হিমা, তোর কথা জিজ্ঞাসাই করছি না, তোর বর কি করে রে? ভাস্বতী থমকালো সামান্য। রণজয়ের প্রসঙ্গ তার একদম পছন্দ নয়, কিন্তু এই মুহূর্তে রণজয়ের অস্তিত্ব বুঝি পুরোপুরি অস্বীকার করাও যাবে না। লঘু স্বরে বলল, সে তোর বরের তুলনায় হেজিপেজি লোক, একটা প্রাইভেট কোম্পানির অ্যাকাউন্টেন্ট। ঋতুপর্ণা শুনল কিনা বোঝা গেল না। মারুতি জেন এক পুরনো আমলের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে বেডন স্ট্রিটে। গাড়ির দরজা খুলে ডাকল, আয়।
চোখ ঘুরিয়ে কয়েক সেকেন্ড বাড়িটাকে দেখল ভাস্বতী। আগেকার দিনের বনেদি বাড়ি যেমন হয় সেই রকমই চেহারা, তবে বড্ড শ্রীহীন। দেখে মনে হয় বহুকাল কোনো মিস্ত্রি টিস্ত্রির হাত পড়েনি। এই বাড়িতে থেকে ওই মারুতি জেন চড়ে ঋতুপর্ণা? অন্দরে ঢুকে ভুল ভাঙল। দোতলায় যেদিকটা ঋতুপর্ণারা থাকে সেদিকটা একদম ঝকঝকে তকতকে, দেওয়ালে প্লাস্টিক পেন্ট, পেলমেট থেকে বাহারি পর্দা ঝুলছে, দামি দামি সোফা, প্রকাণ্ড টিভি, সুদৃশ্য ক্যাবিনেটে অ্যান্টিক শোপিস। চওড়া ডিভানে ভ্যানিটি ব্যাগ ছুড়ে দিয়ে ঋতুপর্ণা বলল, ওদিকটায় আমার যা ভাসু দেওরা থাকে, আমরা এদিকটা আলাদা করে নিয়েছি। তুই হাত পা ছড়িয়ে বস না, এসিটা একটু বাড়িয়ে দিই। ভাসুদি মোহিত হয়ে যাচ্ছিল। একটা কাঁটাও ফুটছিল কোথায়। স্কুলে লেখাপড়ায় তার থেকে অনেক নিরেট ছিল ঋতুপর্ণা। বাড়ির অবস্থাও এমন কিছু ভালো ছিল না। সেই মেয়ে এখন রীতিমতো অর্ধেক পৃথিবীর অধীশ্বরী। দিব্যি নিজেরটুকু গুছিয়ে নিয়ে আলাদা করে বসেছে। দেখতে অবশ্য তার চেয়ে অনেক সুন্দর ছিল সে। শুধু সৌন্দর্যের জোরেই বুঝি তার থেকে অনেক ধনী হয়ে গেছে মেয়েটা। অথচ কি আয়রানি, এখন সেই রূপের আর ছিটে ফোটাও নেই ঋতুপর্ণার। তাকে দেখে এখন এক মুটকি গিন্নি ছাড়া কিছু মনে হয় না। স্কুলে নিয়মিত স্ট্যান্ড করে ভালো কলেজে পড়ে নিজের পায়ে দাঁড়িয়ে কি লাভ হয়েছে ভাস্বতীর? কিছু না করে ঋতুপর্ণা তার থেকে অনেক বেশি পেয়ে গেল। একেই বোধহয় কপাল বলে। ভেতর থেকে দ্রুত ঘুরে এসেছে ঋতুপর্ণা, সোফায় গা ছড়িয়ে বসল। হ্যাঁ বল, কি খাবি? কিছু না রে, শুধু এক কাপ চা। বন্ধুকে বাড়ি ডেকে এনে শুধু চা? ফ্রিজে কটা ফ্রাই করা আছে, ভেজে দিতে বলি? মিষ্টি টিষ্টি খাস তো, নাকি ডায়েটিং করছিস? ভাস্বতী এবার হেসে ফেলল। না রে, কিছুই করছি না, সবই খাই, তবু কোনো কিছুতেই গায়ে চর্বি লাগে না। আমায় ঠাট্টা করছিস? কিছু না খেয়েই আমি মোটা হচ্ছি রে। বলতে বলতে হাঁক পেরে কাজের লোককে ডাকলো ঋতুপর্ণা। নির্দেশ দিয়ে গুছিয়ে বসে বলল আরো, হ্যাঁ কি যেন কথা হচ্ছিল আমাদের? কিছু না তো। ভাস্বতী দ্রুত মাথা নাড়ল। না না, গাড়িতে কি যেন একটা কথা হচ্ছিল, যাকে আজকাল কিছুই আর মনে রাখতে পারি না। ভাস্বতী মুচকি হাসল, ঘাড় হেলিয়ে বলল, তোর ছেলে কোথায়? হোরাজ ইংলিশের মাস্টারমশাই এসেছে। সোম বুধ শুক্র ইংলিশ, মঙ্গল বৃহস্পতি শনি বিজ্ঞান অঙ্ক। ইতিহাস ভূগোলের জন্য কোনো টিচার রাখিনি, ও নিজে নিজেই পড়ে। আমার কর্তা বলছিল ইতিহাস ভূগোলও নেগলেক্ট করা ঠিক না, হাইসিএসির সময় ওই নিয়েও প্রবলেম হতে পারে। বাংলা ইতিহাস ভূগোল মিলিয়ে একটা টিচার পাওয়া যায় না? তাহলে 3টে সাবজেক্ট একজনের কাছে পড়তে পারে। আবার ভাস্বতীর বুকে একটা কাঁটা ফুটল। বুবলুর একটা টিউটার রাখবে কিনা ভেবে ভেবে ভাস্বতীর জেরবার হয়ে যাচ্ছে। আর ঋতুপর্ণা ঢোক গিলে ভাস্বতী বলল, তোর ছেলে তো সবে ক্লাস 5 বললি, এখনই এত টিউটার না রাখলেই নয়। বারে ছেলের রেজাল্ট খারাপ হলে কর্তা আমায় ছেড়ে দেবে? তোর কর্তাকে তুই খুব ভয় পাস মনে হচ্ছে। দোষ, ভয় পাবো কেন? ঝটিতি বলেই হাসছে ঋতুপর্ণা। ভয় একটু পাইও বটে, সে মানুষ ভালো তো ভালো, খুব ভালো, কিন্তু রেগে গেলে যে একেবারে নটরাজ। তাই? তা কি রে, ও রাগ তুই চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। আমাদের আগের কালার টিভিটা তো আছড়ে আছড়ে ভাঙলো। সে কি রে, কেন? দোষ আমারই। কাজ থেকে ফিরেছে, কোনো কারণে হয়তো মেজাজ খারাপ ছিল, আমায় একটু কফি করে দিতে বলল। আমার সেদিন খুব মাথা ধরেছিল, শুয়েছিলাম, দুম করে বলে ফেলেছি মন্টুর মা তো আছে, তাকে গিয়ে হুকুম করো না। ব্যাস, অমনি ক্ষেপে আগুন। ভাস্বতী স্তম্ভিত। এই যে রণজয়েরও বাড়া। রণজয়ের হাজারো বায়নাক্কা আছে ঠিকই, তবে ভাস্বতীর শরীর খারাপ শুনলে কখনো তাকে এমন হুকুম করে না রণজয়। মধ্যবয়সী এক মহিলা চা খাবার নিয়ে এসেছে। ভাস্বতীর সামনে ট্রে নামিয়ে চলে গেল ভেতরে। ঋতুপর্ণা উঠে গরম ফিশ ফ্রাইয়ের প্লেট ভাস্বতীর হাতে তুলে দিল। তা একদিক দিয়ে ভেবে দেখলে তার রেগে ওঠাটা তেমন বিচিত্র নয়। পুরুষ মানুষ খেটে খুঁটে ক্লান্ত হয়ে ফিরেছে, বউয়ের মুখে তখন অমন কথা শুনলে রেগে যাবে না? যে মানুষটা খেতে পড়তে দিচ্ছে, বউয়ের কোনো স্বাদ অপূর্ণ রাখে না, জানিস 2 দিন পরেই আমাকে দোকানে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে ওই জাম্বো কালার টিভিটা কিনে দিল। শাসন যেমন করে, ভালো তো বাসে, এমন মানুষের মেজাজ মুছিয়ে বুঝে চলাটা কি আমারও কর্তব্য নয়? যাদের সঙ্গে আমার বোন ছিল না, বুঝেছি তো, বর আমাকে এত শাড়ি গয়না দিচ্ছে, সব চোখটাটা কদিন ঘ্যান ঘ্যান করতেই আলাদা হয়ে গেল।
তুমি তোমার মতো মহল সাজিয়ে শান্তিতে থাকো। বলতে বলতে গলা নামালো ঋতুপর্ণা। আমরা অবশ্য এই বাড়িতে আর বেশি দিন নেই। যোধপুর পার্কে আমার বর একটা বড় কমপ্লেক্সের কাজে হাত দিয়েছে, ওখানেই আমরা একটা ফ্ল্যাট রাখছি। বছর খানিকের মধ্যে উঠে যাব। তবে এই বাড়ির অংশ আমার বর ছাড়বে না, এদিকটা যেমন আছে বন্ধ করে রেখে যাবে। ভাস্বতী স্থির চোখে অচেনা সহপাঠিনীকে দেখছিল। তির্যক সুরে বলল, তার মানে তুই বেশ আছিস? তা আছি রে, আমার অভাব কি বল। মেজাজি লোকটাকে একটু মানিয়ে গুছিয়ে চলা আর কি। ভাস্বতীর মন্তব্যের শ্লেষটুকু ধরতেই পারল না ঋতুপর্ণা। আদরে বেড়ালের মতো শরীর মোচড়াচ্ছে। জানি শো কি রকম, বিয়ের পর তখনও এর লাইনটা তেমন ধরেনি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো, খুব স্ট্রাগল করতো সে সময়। আমি একবার বলেছিলাম, তুমি এত খাটছ, আমিও না হয় একটা চাকরির চেষ্টা করি। শুনেই চোখ লাল, মেয়েদের চাকরি করা একদম পছন্দ করে না। আমিও বাবা বেঁচে গেলাম, দিব্যি খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি মার্কেটিং করছি, শুধু একটা তার কথা মতো চলা। তা হ্যাঁ রে, তোর কর্তাটি কেমন? ভাস্বতীরা কথা বলতে ইচ্ছে করছিল না, কষ্ট করে হাসল। না, সে একেবারে মাটির মানুষ, সাতস্বরে রাগ কাটে না। ভালো ভালো, খুব ভালো। তা এখন আছিস কোথায়? বললাম তো, পাইকপাড়া। সে তো বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কোথায়? মুহূর্তের জন্য একটা শূন্য ফ্ল্যাট ভাস্বতীর চোখের সামনে ভেসে উঠল। নির্জন নিরানন্দ এক মরুভূমি। ওই বাড়িটা কি? ভাস্বতীর শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, নাকি নেহাতি রণজয়ের বাড়িতে আশ্রিত হয়ে বেঁচেছিল ভাস্বতী? নিশ্চয়ই তাই, না হলে অমন কুকুরের মতো তাড়িয়ে দিতে পারে? ভাস্বতী হাসিটাকে ধরে রাখল। আমার শ্বশুরবাড়ি ভবানীপুরে বলেই ঘড়ি দেখছে। অনেক দেরি হয়ে গেল রে, তোর ছেলেকে একবার ডাক, দেখে যাই। ভাস্বতীর কথা ঘুরিয়ে নেওয়ার কায়দাটাও ধরতে পারল না ঋতুপর্ণা। এমন মস্তিষ্কহীন হয়ে গেছে এখন, সাজানো গোছানো এক পুতুল মাত্র। এমন হলেই কি সেও রণজয়ের সংসারে খাপে খাপে মিলে যেত? রণজয় আরো ভয়ঙ্কর, সে তার উপার্জনটাও চায়। তাছাড়া এমন আত্মসম্মান বোধহীন হয়ে বেঁচে থাকা আর কি ভাস্বতীর পক্ষে সম্ভব? ফেরার পথে ঋতুপর্ণা গাড়িতে বসে ঋতুপর্ণার উপর করুণা হচ্ছিল ভাস্বতীর। বেচারা ঋতুপর্ণা, ঐশ্বর্য কাকে বলে বুঝলই না। সেদিন টালিগঞ্জে ফ্ল্যাটে গিয়ে মনটা ভারী দুর্বল হয়ে গেছিল ভাস্বতীর। ঋতুপর্ণা যেন জোরটা ফিরিয়ে দিল। এমনও হয়। বুবলু মুনিয়ার স্কুল পুরোদমে শুরু হয়ে গেছে। নতুন এক রুটিন চালু হয়েছে ভাস্বতীর। 8:30টার মধ্যেই ছেলে মেয়েকে তৈরি করে বেরিয়ে পড়ে। তাদের স্কুলে পৌঁছে দিয়েই হাঁপাতে হাঁপাতে অফিস। রোজ বড়বাবুর হাতে পায়ে ধরে অফিস ছুটির আগেই বেরিয়ে পড়া, হাঁচর পাঁচর করতে করতে স্কুলে ছোটা, তারপর বাড়ি ফিরে যখন তখন একেবারে হাক্লান্ত দশা, নিজেরও ছেলে মেয়েরও। 15 দিনেই ভাস্বতীর জেরবার হয়ে গেল। তবু এভাবেই চলতে হবে এখন, উপায় বাকি। এর মধ্যে খানিকটা ছন্দ খুঁজে নিতে হবে সংসারে। নিয়েছেও ভাস্বতী। বুবলু পিকলু এখন এক ঘরে থাকে। মুনিয়াকে নিয়ে ভাস্বতী শোয়ে মার খাটে। হিমানির খাটটা খুব চওড়া নয়। 3 জন মিলে শুলে বেশ চাপাচাপি হয়, কিন্তু কি আর করা। নিজেদের মালপত্র সব মার ঘরে। হিমানির আলমারি, হিমানির ডালনা সবেতেই এখন ঠাঁই নাই ভাব। একতলায় ভাড়াটে রয়েছে, দোতলার 3খানা ঘরেই ভাগাভাগি করে থাকতে হবে সকলকে, দাদুর দস্তানার মতো। অসুবিধে কি শুধু এইটুকুই? এক ধরনের জীবনে ভাস্বতীরা অভ্যস্ত হয়েছে দীর্ঘদিন, অন্য ধরনের জীবনযাপন মেনে নেওয়া খুব শক্ত। বুবলু মুনিয়া মাছ দেখলে নাক সিটকোয়। ও বাড়িতে মাংস আর ডিমই হতো বেশি। এখানে দুবেলা শুধুই মাছ, মাংস আসে ছুটির দিনে। ব্রেকফাস্টের টেবিলে ছাড়া ডিম খাওয়ার বড় একটা চল নেই। যাদবপুরে রাত 10টার আগে কসমিনকালে খাওয়া হতো না। এবারের নিয়ম একদম আলাদা, সাবেকি নিয়ম। 9:15টার মধ্যে খাওয়া দাওয়া সারো, তারপর ইচ্ছে মতো টিভি দেখো, বই পড়ো, গান শোনো। শ্রান্ত অবসন্ন বুবলু মুনিয়া বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ে। অগত্যা খাওয়ার পর তাদের পড়াতে বসে ভাস্বতী। শরীর ভেঙে আসে তখন তার। এ তো গেল সরল অসুবিধে। সংসারে কিছু জটিল সমস্যাও আছে, খুব সূক্ষ্ম। এত সূক্ষ্ম যে সাদা চোখে দেখা যায় না, মর্মে মর্মে অনুভব করতে হয়।
ভাস্করের চাকরি ব্যাংকে, কাছেই বেলগাছিয়ায়। ভারী জলখাবার খেয়ে অফিস যায় ভাস্কর। দুপুরে টুক করে স্কুটার নিয়ে খেতে আসে বাড়িতে। পিকলুর স্কুল 11টায়, সেও পাড়াতেই। তারও সাত সকালে খাওয়ার তাড়া নেই। রিনা সামান্য ঢিলেঢালা ধরনের গৃহিণী, ধীরে সুস্থে রান্না করে, ঘর সামলায়, তাতেই এবারে চলে যাচ্ছিল এতদিন। ভাস্বতীদের জন্য দিন সাতেক সকালে হুটোফুটি করেই রিনার মুখ হাঁড়ি। দেখে শুনে ভাস্বতী নিজেই হাল ধরল। ভোর ভোর উঠে হেসেলে ঢুকে পড়ে, ছেলেমেয়ের খাবার বানায়, টিফিন তৈরি করে, সঙ্গে সঙ্গে নিজের জন্য বন্দোবস্ত করে ফেলে যা হোক। এতেও যে রিনা খুব প্রসন্ন তা নয়। রান্নাঘরে যার রাজ্যপাট, সে কি আর সহজে তার দখল ছাড়তে চায়? একটুখানির জন্যই ঢুকুক ভাস্বতী, কি সারাদিনের জন্য? রিনার কৌটোবাটা নিয়েই তো খবরদারি। তবে এ ব্যবস্থা মন্দের ভালো, প্রভাতে নিদ্রাটা ছাড়তে হচ্ছে না রিনাকে। ভাস্বতী ও বৌদির মনস্তত্ত্ব বুঝে ফেলেছে। ভোরের সময়টুকু ছাড়া পারতপক্ষে এসে রান্নাঘর মারায় না। বুবলু মুনিয়ার জামা প্যান্টও এ বাড়ির কাজের লোককে কখনো কাচতে দেয় না ভাস্বতী। নিজেই সাবান ঘষে রোজকারটা রোজ। দরকার কি, মালতী যদি পুট করে কিছু বলে বসে? বিয়ের পর বাপের বাড়ি বেড়াতে আসা এক কথা, কিন্তু পাকা ঘাঁটি গাড়তে গেলে অনেক ব্যাপারেই চোখ বুঝে থাকতে হয় মেয়েদের। অনেকটাই জমি ছেড়ে দিতে হয়, ভাস্বতী জানে। বৌদির মন রাখতে প্রায়শই কিছু না কিছু কিনে আনে সে। লিপস্টিক নয় পারফিউম নয় নেল পালিশ, নিজের পক্ষে ঘর সাজানোর টুকিটাকি। ছুটির দিনে কোমর বেঁধে নেমে পড়ে, নিজের হাতে ঝাড়াঝুড়ি করে গোটা বাড়ি। তাতেও যেন রিনার মনের তল পায় না। হঠাৎ হঠাৎ এমন গম্ভীর হয়ে যায় রিনা, এমন সব কাণ্ড করে। বুবলু সেদিন পিকলুর ক্যারামে স্ট্রাইকার হারিয়ে ফেলল। বৌদি পিকলুকে চড় মারল ঠাস ঠাস। বোকা ছেলে, নিজের জিনিস সাবধানে রাখতে পারো না? ভাস্বতী দেখেও দেখেনি, শুনেও শুনেনি। আড়ালে ধমকেছে বুবলুকে। জীবজন্তুর মতো বাচ্চারাও নিজেদের অসহায় অবস্থাটা টের পেয়ে যায়। পিকলু ডাকলেই বুবলু আর দিশেহারা হয়ে ক্যারাম খেলতে ছোটে না। পিকলুকে ভীষণ ভালোবাসেন হিমানি, পিকলুই তার নয়নের মণি। ইদানিং সেই আদরেও ভাগ বসিয়েছে বুবলু মুনিয়া। এতেও কি রিনা খানিকটা অপ্রসন্ন? রিনার সামনে বুবলু মুনিয়া যেন দিদাকে একটু এড়িয়ে এড়িয়ে চলে। তা এভাবেই তো এখন দিন কাটাতে হবে বুবলু মুনিয়াকে। বাবা মার বনিবনা না হলে ছেলেমেয়ের এই হালই হয়। তাও তো তাদের মা ভালো, স্নেহশীল, সহৃদয়। মাঝে মাঝে এটা ওটা কিনে দিচ্ছে। একদিন পরেশনাথের মন্দিরে বেরিয়ে আনলো, আর একদিন এয়ারপোর্ট। ভাস্বতী এর বেশি আর কি আশা করে? এরই মধ্যে একদিন ছোটোখাটো খিটিমিটি বেঁধে গেল মার সঙ্গে। মেট্রো রেলে আগুন লেগেছিল সেদিন। ঝাড়া 1 ঘন্টা ছেলে মেয়ে নিয়ে ট্রেনে আটকেছিল ভাস্বতী। ফলত ফিরতে অনেক রাত হয়ে যায়। ভিড়ে, ভয়ে, খিদে, ক্লান্তিতে বুবলু মুনিয়া তখন প্রায় আধমরা। বাড়ি ঢুকতেই হিমানি বললেন, এবার বুঝতে পারছো তো কাজটা ঠিক করনি? ভাস্বতীর তখন মাথা ঠিক নেই, ঝাং করে বলে উঠল, ট্রেন যদি তোমার জামাইয়ের মতো বদমেজাজি হয়, আমি কি করব? জামাই বদমেজাজি না তুমি, সে খবর কে রাখে? আমাকে তুমি বিশ্বাস করো না মা? বিশ্বাস অবিশ্বাসের কথা ছাড়, তুই ভাব, তুই মা না পিশাচ? ওইটুকু শিশুদের উপর যা নয় তাই অত্যাচার করছিস। অত্যাচার করছি আমি? আমার খাটুনি যাচ্ছে না? আমার কষ্ট হচ্ছে না? সে তো তোমার নিজের জেদের জন্য। মেয়ে মানুষের অত জেদ কিসের? পুরুষ মানুষের মাথা গরম হলে মেয়ে মানুষকে একটু নত হয়ে থাকতে হয়। তুমি ফিরে গেলে জামাই কি তোমায় তাড়িয়ে দেবে? কান ঝাঁঝা করছিল ভাস্বতীর, রক্তে আগুন ছুটছিল। নিজের মা যদি এ কথা বলে, পায়ের নিচে মাটিটা কোথায় থাকে? যে মানুষটা 1.5 মাসে একবারও খবর নেয় না, তার 7 খুন মাপ। সব দোষ শুধু মেয়ের। অনেক টাকা খরচা করে বিয়ে দিয়েছিল বলে কি এত আক্ষেপ মার, এত বিরক্তি? ভাস্বতী তেড়ে মেরে মাকে কিছু বলতে যাচ্ছিল, পারল না। তার আগে বৌদি ঢুকে পড়েছে ঘরে। কি তোমরা মায়ে ঝিয়ে ঝগড়া আরম্ভ করলে বলো তো? বাচ্চাগুলো যে বাইরে ভয়ে কাঁপছে। মার না হয় বয়স হয়েছে, শরীর খারাপ, যা মুখে আসে বলে দেন। তা বলে যদি তুমিও যাও মুখ হাত ধুয়ে নাও, পেটে কিছু পড়লে মাথা ঠান্ডা হয়ে যাবে।
অনেকক্ষণ সেদিন স্নান করেছিল ভাস্বতী, তবু তাপ কমেনি, ভেতরটা জ্বলছিল। দুঃখে তাপে বিদীর্ণ হচ্ছিল হৃদয়ে। বৌদির সহানুভূতি যেন আরও গভীর অপমান। নিশ্চয়ই মজা পেয়েছে বৌদি, হাসছে মনে মনে। স্নান সেরে ছাদে গেল ভাস্বতী। এই জায়গাটাই এবাড়ির একমাত্র নির্জন আশ্রয়। জমাট অন্ধকারে দূরে টালার ট্যাঙ্কের আভাস দেখা যাচ্ছে, আরও গভীর আধারের মতো। 11 বছরের ছোট ছোট স্মৃতি মনে পড়ছিল ভাস্বতীর। আবার প্রায়ই মনে পড়ে আজকাল সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি। হানিমুনে আগ্রা গিয়েছিল দুজনে। গাঢ় অমাবস্যায় অপার্থিব সৌধের পানে চেয়েছিল সারা রাত। কি নীরব অথচ বাংময় ছিল সেই রাত্রি। কালচে নীল আকাশ ভরে আছে ঘাস ফুলে, আর অনন্ত এক চাঁদোয়ার নিচে তারা দুজন স্বপ্নে, কল্পনায়, ভালোবাসায়। রাতটা কি মিথ্যে ছিল? বুবলু হওয়ার পর বিকলাই হয়েছিল ভাস্বতীর। কি সেবাটাই না করেছিল রণজয়। অফিস ছুটি নিয়ে মাথার কাছে বসে আছে, কপালে জলপট্টি দিচ্ছে, মাথায় আইস ব্যাগ চাপাচ্ছে, ঘড়ি ধরে ওষুধ খাওয়াচ্ছে বারবার। এক রাতে কি একটা শব্দে ভাস্বতীর ঘুম ভেঙে গেল। চমকে দেখল তার মুখের দিকে স্থির চেয়ে আছে রণজয়। হালকা সবুজ রাতবাতি জ্বলছে ঘরে। সেই আলোতে খিজিয়ে অপরূপ দেখাচ্ছিল রণজয়কে। ওই রূপ কি তবে মিথ্যে ছিল, অথবা ওই আলোটা? মুনিয়া যখন হলো, চোখ থেকে খুশি ঠিকরোচ্ছিল রণজয়ের। ভাস্বতী, ভাস্বতী, আমি আর জীবনে কিচ্ছু চাই না। সেদিনে সেই অনাবিল খুশিটাও মিথ্যে ছিল? ছিল তো বটেই। না হলে সেই মুনিয়াকে নিয়ে অত বড় নোংরা কথাটা বলে রণজয়। সপাটে ভাস্বতীর গালে থাপ্পড় মারল বুবলুর সামনে। ঘরের কোণে ছিটকে পড়ে কাতরাচ্ছে ভাস্বতী। অনেক হয়েছে, তোমার মতো ইতরের সঙ্গে আমি আর একটা দিনও থাকবো না। আছিস কেন? পীড়িতের নাগরের হাত ধরে বেরিয়ে জানা, ফের যদি ঠুকবি তো ছাল আমি ছাড়িয়ে নেব। ভাস্বতীর বুক নিংড়ে দীর্ঘশ্বাস করিয়ে এলো। এই ছবিটাই শুধু সত্যি। রণজয় ভুলে গেছে কি রক্ত জল করা পরিশ্রম দিয়ে ভাস্বতী তিলে তিলে সংসারটাকে গড়েছিল। দাদাদের সঙ্গে খিচিমিচি বাঁধল। ভবানীপুরের অত বড় পৈতৃক বাড়ি ছেড়ে ঢাকুরিয়ার দাসপাড়ায় দুটো মাত্র খুপড়ে খুপড়ে ঘরে উঠে এলো রণজয়। ভাস্বতী একটি দিনের তরেও অনুযোগ জানায়নি। আলো নেই, বাতাস নেই, জল নেই, তাই সই। উল্টে খুঁটে খুঁটে পয়সা জমিয়েছে। শুধু নিজের চাকরির টাকায় সংসার চালিয়েছে কতদিন। তবে না রণজয় ফ্ল্যাটটা কিনতে পারল। শাড়ি কিনত না, গয়না গড়াতো না, কণামাত্র বিলাসিতা ছিল না। মধ্যবিত্তদের স্বাদ বলতে তো টিভি আর ফ্রিজ। তাও কিনল কত কাল পর। কি কৃচ্ছ সাধনের পর্বটাই না গেছে। বাবা তখন বেঁচে। তিনি পর্যন্ত ঠাট্টা করে বলতেন, তুই তো এমন ছিলি না বলু। নাটক নোভেল পড়তিস, সিনেমা থিয়েটার দেখতিস, সব ভুলে এত সংসারী হয়ে গেলি তুই। সংসার, সঙ্গই সার, সব ভুলে গেছে রণজয়। একটা মিথ্যে সন্দেহকে সত্যি করে তুলতে নিজের ছেলে মেয়েকেও ভুলে গেছে। ভাস্বতীকে ভুলবে এ আর নতুন কথা কি? রণজয় ভাস্বতীকে ভোলেনি, ছেলে মেয়েকেও না। এই কথা ভাস্বতী টের পেল ছেলেমেয়ের গরমের ছুটির আগের দিন, স্কুলে তাদের নিতে এসে। বুবলু মুনিয়া দারোয়ানের ঘরে ছিল রোজকার মতো। অন্যদিন মুখ শুকিয়ে এতটুকু হয়ে থাকে। আজ দুজনেই খুশিতে ঝলমল। মা, মা, বাবা এসেছিল আজ, এক্ষুনি চলে গেল। বাবা আমাকে একটা এত বড় ক্যাডবেরি দিয়েছে। এই মুনিয়া, আইসক্রিমের কথা বললি না তো? হ্যাঁ হ্যাঁ, মিল্ক বার। জানো মা, বাবা খুব রোগা হয়ে গেছে। হবে না, বাবার যে খুব অসুখ করেছিল। ভাস্বতীর বুকটা চিনচিন করে উঠল। কেন করল? রণজয়ের অসুখের খবর শুনে? মানুষটা তবে তত সুখে নেই যতটা সে ভাবছিল। থার্মোমিটারের পারা 100 ছুলেই শিশুর মতো হয়ে যায় রণজয়। বায়না আবদার করে, ভুল বকা শুরু হয়, মরে যাব মরে যাব আর্তনাদ করে। এক মুহূর্তের জন্য ভাস্বতীকে ছাড়তে চায় না। একা বাড়িতে অসুস্থ হয়ে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে রণজয়, কিন্তু তার জন্য তো রণজয় নিজেই দায়ী। ভাস্বতী অনর্থক দুঃখ পাবে কেন?
তবে কি ছেলেমেয়ের মলিন মুখে আজ খুশির ঝলক দেখে ভাস্বতীর বুক চিনচিন? যে বুবলু মুনিয়ার জন্য ভাস্বতীর মন সদাই উথাল পাথাল, সারাদিনে 1 সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার সময় পায় না, একবার বাবাকে দেখেই তারা এত বিগলিত। ছেলে মেয়েকে কি নির্বাসনে রেখেছে ভাস্বতী? বিকেল পড়ে এসেছে। বৈশাখী সূর্য ঈষৎ দয়ালু এখন। ছোট ছোট হাওয়া উঠছে, কাগজ পাতা উঠছে রাস্তায়, গলা পিছে আটকে যাচ্ছে খড়কুটো। নাগরিক পাখিরা এবার ঘরে ফিরবে। ছেলেমেয়ের হাত ধরে ট্রাম লাইন পার হলো ভাস্বতী, সিঁড়ি বেয়ে মেট্রো স্টেশনে নামল। শীতল ভূগর্ভে দাঁড়িয়ে আছে চুপচাপ। এই অঞ্চলটা অফিস পাড়া নয়। অল্প কিছু যাত্রী অলস মেজাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্লোজ সার্কিট টিভিতে চোখ রাখলে দেখা যায় তাদের আনাগোনা। উল্টো দিক থেকে নিঃসারে একটা ট্রেন এসে দাঁড়ালো, প্রায় সরীসৃপের মতো। গল গল করে উগড়ে দিচ্ছে মানুষ, আবার সরীসৃপ মিলিয়ে গেল। হঠাৎ ভাস্বতীর হাত ধরে টানল বুবলু। মা, বাবা আজ রাহুল মামার কথা জিজ্ঞেস করছিল। ভাস্বতীর স্নায়ু টান টান। কি বলছিল? এই রাহুল মামা আমাদের কাছে আসে কিনা, কোথাও আমাদের বেড়াতে নিয়ে যায় কিনা। বুবলু ঢোক গিলল। আমি কিন্তু কিছু বলিনি মা। মুনিয়াও বলে উঠল, আমিও কিছু বলিনি। ভাস্বতী গম্ভীর হলো। বলনি কেন? যা সত্যি তাই বলবে। রাহুল মামা তো তোমাদের কাছে আসেই, কত কি খাওয়ায় তোমাদের, কত আদর করে, ভালোবাসে। বারে, এসব কথা বললে বাবা রেগে যাবে না? রাগ করার কি আছে? ভাস্বতী একটু ঝেঁঝে উঠল। রাহুল মামা কি খারাপ লোক? আমি তাই বলেছি, তুমি কিছু বোঝো না মা। বুবলুর স্বরে স্পষ্ট অভিমান। ওইটুকু ছেলেও ক্ষুদ্র বুদ্ধিতে বুঝে গেছে বাবার মনের কাঁটাটা কোথায়, কাঁটা না বিষ। ভাস্বতীর মুখ শুকনো হয়ে গেল। ছেলে মেয়ের চোখে মাকে ছোট প্রতিপন্ন করলে তাদের যে কোনো মঙ্গল হয় না, সে বোধও হারিয়েছে রণজয়। ট্রেন এসে গেছে। ফাঁকা কামরা। উঠেই ছেলে মেয়ে নিয়ে বসার জায়গা পেয়ে গেল ভাস্বতী। সামনেই এক ফ্রেমে আটা পেইন্টিং, এক লোলচর্ম বৃদ্ধার মুখ। ভাস্বতী দেখছিল। মুনিয়া মার কোল ঘেঁষে এলো। আমরা বাবার কাছে কবে যাব মা? মেয়ের মাথায় আলগা হাত বোলালো ভাস্বতী। কেন, মামার বাড়িতে থাকতে তোদের ভালো লাগছে না? একটুও না। সে কি, তোরাই তো মামার বাড়ি যাওয়ার জন্য লাফাতিস। তা বলে এতদিন ধরে কেউ মামার বাড়িতে থাকে? বুবলুর স্বর করুন। স্কুলের সবাই বলে, তোরা স্কুল বাসে যাস না কেন রে? আর কতদিন মামার বাড়িতে থাকবি? শুধু এই জন্য ভালো লাগে না? তা নয়, পিকলু দাদাও বলছিল। বুবলু ঝপ করে থেমে গেল। ভাস্বতীর ভুরু জড়ো। কি বলছিল বল? বুবলু নিরুত্তর। তীক্ষ্ণ চোখে ছেলেকে দেখল ভাস্বতী। একটু আগের উচ্ছলতার চিহ্নমাত্র নেই ছেলের মুখে। ঘন মেঘ চোখে থমথম করছে। পিকলু কি কোনো টিটকিরি মেরেছে বুবলুকে? ভাস্বতী গলা কোমল করল। কি বলেছে পিকলু দাদা, বল না আমাকে। বুবলুর ঘাড় হেঁট। একবার চোখ তুলেই নামিয়ে নিল। ঠিক বাবার মতো জেদি। ভাস্বতী হিস করে বলল, বলবি না তুই, বলবি না? প্রতিক্রিয়াহীন বুবলুর দিকে তাকিয়ে ভাস্বতী গোমরা হয়ে গেল। ঘুমঘুমে গলায় বলল, ঠিক আছে, না হয় নাই বললি, আমি পিকলুকে জিজ্ঞেস করে নেব। না, তুমি পিকলু দাদাকে কিছু বলবে না। তাহলে তুই বল কি বলেছে। বুবলু নিরুত্তর। মুনিয়াও কেমন যেন চোখে তাকাচ্ছে বুবলুর দিকে। ও কি জানে কথাটা? মুনিয়াকে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? ভাস্বতী সামান্য দিশেহারা বোধ করল। কি এমন কথা যে ছেলে কিছুতেই বলতে পারছে না? অবশ্য হালকা বিদ্রুপও অনেক সময় শিশুদের মনে তীব্রভাবে বেঁধে। কিন্তু বিদ্রুপই বা পিকলু করবে কেন? পিকলু বুবলু মুনিয়াকে খুব ভালোবাসে। তার মধ্যে আমার বাড়ি তোর বাড়ি, আমার জিনিস তোর জিনিস হিংসে টিংসে একদম নেই। পিস্তুত ভাই বোনকে রাত দিনের সঙ্গী পেয়ে তাকে তো মহা খুশিই মনে হয়। তবে কি ওই 10 বছরের ছেলের গলায় অন্য কারোর স্বরের প্রতিধ্বনি শুনেছে বুবলু? হতেই পারে। সেদিন বৌদির মা এসেছিল, তার সঙ্গে খুব গুজগুজ করছিল বৌদি। ভাস্বতী ঘরে ঢুকতেই কথা বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই তাকে নিয়ে আলোচনা চলছিল।
বর ছেড়ে ভাস্বতী বাপের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বসে আছে। মা মেয়ের কাছে এটাই তো এখন সব থেকে বড় খোরাক। মরুকে যাক, ভাস্বতী ওসব আমল দেবে না। দাদা তার পাশে আছে। বৌদির হীনতা সে গায়ে মাখবে কেন? ও বাড়ি যতটা বৌদির, তার চেয়ে বেশি কি ভাস্বতীর নয়? পার্ক স্ট্রিট থেকে কামরায় লোক বেড়ে গেছে। স্প্ল্যানেডে এসে থই থই। অন্যমনস্ক ভাস্বতীর বুকের আঁচল সরে গেছে সামান্য। একজন মধ্যবয়স্ক অফিস ফেরতা, গলায় টাই, হাতে ব্রিফকেসওয়ালা মানুষ হ্যান্ডেল ধরে ঝুঁকছে ভাস্বতীর সামনে। চোখ গেঁথে আছে বুকের খাঁজে। সচকিত ভাস্বতী বিরক্ত মুখে আঁচল গুছিয়ে নিল। মুনিয়াকে আলতো জড়িয়ে নিল, ঝুঁকল বুবলুর দিকে। গলা নামিয়ে বলল, পিকলু দাদা কি বলেছে তাই নিয়ে মন খারাপ করতে হবে না। কাজের কথা শোন। বাবা যে স্কুলে এসেছিল এ কথা বাড়ি গিয়ে বলার দরকার নেই। বুবলু মুনিয়ার চোখ চাওয়াচাই করছে। ভাস্বতী আবার বলল, কাউকে বলতে হবে না। কেন মা? কেন আবার কি? আমি বলছি ব্যাস, আমার কথা শুনবে। দিদাকেও বলতে হবে না। বুবলু কি যেন ভাবছে। হঠাৎ বলল, আমরা কি কোনোদিন আর বাড়ি ফিরবো না মা? কথাটা ফুটল ভাস্বতীকে। তবু বলল, এই তো বাড়ি ফিরছি। তো ও তো মামার বাড়ি, ওটাই এখন তোমাদের বাড়ি। ওখানে কি তোমাদের কোনো অসুবিধে হচ্ছে? হচ্ছেই তো। বলতে বলতে মুনিয়ার দিকে তাকালো বুবলু। ওখানে তো আমাদের একটা ঘর ছিল, এখানে ঘর কোথায়? আমার সব কিছু বাড়িতে পড়ে আছে। কি কি লাগবে লিস্ট করে দিও, এনে দেব ক্ষণ। এনে দেব। বুবলু অপ্রত্যাশিতভাবে ঝেঁঝে উঠল। আমার ঘরে আমি সৌরভের পোস্টার লাগাবো বলেছিলাম। পিকলুদার ঘরে লাগানো যাবে? পিকলুদা তো সচিনের ফ্যান। আর মামা দেওয়ালে কিছু লাগাতেই দেবে না। সেদিন রং পেন্সিল দিয়ে মুনিয়া একটা সান এঁকেছিল, তাই বলে মামা কত বকলো। ওখানে আমাদের খাটটাও কত বড় ছিল। পিকলু দাদার খাটে দুজন আটেই না। পিকলু দাদার শোয়াটাও কি খারাপ, শুধু সারা রাত লাথি মারে। আহ বুবলু, ইচ্ছে করে কি পিকলু দাদা লাথি মারে নাকি? ইচ্ছে করে না মারুক, মারে তো, আমার ভালো লাগে না। বুবলু ফোঁস করছে। এখানে আমার বই খাতা রাখার আলাদা টেবিল নেই, জামা কাপড় রাখার আলমারি নেই। ফ্রিজ খুলে জল খেলে মামি রাগ করে। স্ট্যাম্প জমানোর খাতাটা পর্যন্ত যাদবপুরে রয়েছে। রাজা সোনু যোধাদের সঙ্গেও কতদিন দেখা হয়নি। সবকিছু তুমি মামার বাড়িতে এনে দিতে পারবে? ভাস্বতীর মুখ চুন হয়ে গেল। তবু শক্ত গলায় বলল, অত বায়নাক্কা করো না বুবলু, মানিয়ে নিতে শেখো। তোমার যা যা দরকার সবই তোমায় আস্তে আস্তে দেওয়া হবে। ফাঁপা আশ্বাসটুকু কি ধরে ফেলেছে বুবলু? অমন চোখে ভাস্বতীকে দেখে কেন? আচমকা মায়ের কানের কাছে মুখ নিয়ে এলো। ফিসফিস করে বলল, বাবার তোমার সঙ্গে ঝগড়া করবে না মা, বাবাকে বকে দেব। অজান্তেই চোখের পাতা ভিজে গেল ভাস্বতীর। ঠোঁট কামড়ে মুখ ফিরিয়েছে মেট্রো রেলের জানলায়। সুড়ঙ্গ পথে ছুটছে ট্রেন। বাইরে ধূসর দেওয়াল ছাড়া কিছুই দেখা যায় না। দুলছে ট্রেন, শব্দ বাজছে ঝমঝম। ও কি ট্রেনের শব্দ না হৃদয়ের? বুবলু নাক টানছে, ধরা গলায় বলল, চলো না মা, আমরা বাড়ি ফিরে যাই। মুনিয়াও অল্প অল্প ফোপাতে শুরু করেছে। চলো না মা, বাবার জন্য খুব মন কেমন করছে। ভাস্বতীর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। রাগের সঙ্গে রাগ নিয়ে লড়াই করা যায়, অভিমানের সঙ্গে অভিমানের যুদ্ধ হয়, জেদের সঙ্গেও জেদের পাঞ্জা কষা চলে। কিন্তু সন্তানদের এই করুণ আরতির কাছে মা যে কি ভীষণ অসহায়। রাত্রে ঘুম আসছিল না ভাস্বতীর, কবেই বা আসে। ভাবছিল শুয়ে শুয়ে, একটা ভাবনা থেকে একটা ভাবনা, সেখান থেকে আর একটা। ছেলে মেয়েকে বাবার কাছ থেকে সরিয়ে এনে সে কি ভুল করেছে? প্রতিটি শিশুই বাবা মাকে নিয়ে এক সুস্থ স্বাভাবিক সংসারে বাস করতে চায়। নিজের জন্য প্রতিবাদ জানাতে গিয়ে ভাস্বতী কি তাদের সেই প্রাপ্য থেকে বঞ্চিত করল? রণজয়টাও কি বজ্জাত! একদিন মুখ দেখিয়েই নিপুণ শিকারীর মতো ঘায়েল করে ফেলল ছেলে মেয়েকে। না না, তাই বা কেন? যন্ত্রণাটা বুবলু মুনিয়ার মধ্যে ছিলই। বাবাকে দেখে নতুন করে ক্ষরণ শুরু হলো। রণজয় হয়তো সত্যিই মনে মনে অনুতপ্ত হয়েছে, প্রকাশ্যে নত হতে না পেরে ছেলে মেয়ের মাধ্যমে। তাহলে রাহুলের কথা তুলল কেন রণজয়? ঈর্ষা না কৌতূহল? বুবলু মুনিয়াকে বাবার কাছে পাঠিয়ে দেবে ভাস্বতী? অসম্ভব।
ভাস্বতী তবে থাকবে কি নিয়ে? অসংখ্য যদি, তবে, কিন্তু অথবা পাক খাচ্ছে ভাস্বতীর মস্তিষ্কে। এক সময় রাতটা সকাল হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ করছি ধূসর বিষাদ উপন্যাসটির প্রথম পর্ব। কেমন লাগছে সম্ভব হলে জানাবেন। যদি আমার পাঠ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।